আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিবডি। আমি হচ্ছি ইশতিয়াক তাসলিম ইবনে হক জয়। হ্যাঁ, আজকে তোমাদের যে ক্লাসটা আলোচনা করা হবে সেটি হচ্ছে রেসপিরেশন নিয়ে। এটি বেসিক্যালি ফিজিওলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ড এবং এই কার্ড থেকে তোমরা প্রফেও অনেক কোশ্চেন ফেস করবা। লাইক আমি আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স যদি তোমার সাথে শেয়ার করি। আমি যখন প্রফ দিতে বসি ফার্স্ট প্রফ, সেই ফার্স্ট প্রফে আমাকে এই রেসপিরেশন থেকে বেসিক্যালি অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল। হ্যাঁ, এবং আমার মনে আছে আমাকে হ্যালডেন ইফেক্ট ধরা হয়েছিল এবং আমাকে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন ট্রান্সপোর্টেশন এগুলো নিয়ে ডিটেইলস ধরা হয়েছিল। এগুলোর কাট কোশ্চেন থাকে তোমাদের প্রফে। আবার এট দ্য সেম টাইম তোমাদেরকে যে যখন আইটেম গুলা ক্লিয়ার করবা তখন দেখবা যে এখান থেকে অনেক অহরহ কোশ্চেন করা হয়। সো আজকে ক্লাসটা আমি তোমাদেরকে এমন ভাবে নিব, এটা অনেক ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ক্লাস হবে এবং এই ক্লাস চলাকালীন সময় তোমাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কোনো কোয়েরিজ থেকে থাকে, আমাকে অন দ্য স্পট ইন্টারাপ্ট করে আমাকে তোমরা যে কোনো মোমেন্টে কোয়েশ্চেন করবা। তোমাদের কোয়েরিজ গুলো আমার সাথে শেয়ার করবা, তোমাদের কনফিউশনস যেগুলো আছে সেগুলো শেয়ার করবা। এন্ড ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং রিলেভেন্ট অর ইররিলেভেন্ট, দ্যাট ডাজন্ট ম্যাটার। ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং, ঠিক আছে? তুমি যদি না বোঝো আজকের ক্লাস এর মধ্য দিয়ে, তাহলে বেসিক্যালি আজকের ক্লাস করে কোনো লাভ নাই, বুঝছো? তোমাকে বোঝানোর জন্যই বেসিক্যালি আমাদের আজকের এই ক্লাসটা। সো তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এখন আমি অনলাইন ক্লাস, আই ওয়ান্ট দিস ক্লাস টু বি কমপ্লিটলি ইন্টারঅ্যাক্টিভ এন্ড এক্সট্রিমলি ফ্রুটফুল টু এভরিবডি, ঠিক আছে? আচ্ছা ফারজানা, তুমি কাইন্ডলি একটু মিউট করো, কারণ তোমার থেকে একটু আওয়াজটা আসতেছে। দ্যাটস দ্য রিজন ওয়াই একটু মাইন্ডসেটে ডাইভার্ট হচ্ছি। ফারজানা, তুমি একটু মিউট করো। আর তোমরা যখন কোয়েশ্চেন করবা তখন নিজে আনমিউট করে আমাকে কোয়েশ্চেন করবা, এবং আমি যখন তোমাদেরকে ওপেনলি কোয়েশ্চেন থ্রো করব তখন তোমরা আমাকে ওরালি অ্যানসার দিবা। ওরালি অ্যানসার দিতে যদি আনকমফোর্টেবল হও, ইন দ্যাট কেস ইউ ক্যান টেক্সট মি, ঠিক আছে? তো আমার আজকের ক্লাসটা, বিলিভ মি, ফিজিওলজি ক্লাসটা অত্যন্ত শর্টলি আমি সবকিছু জিনিস কভার করে ফেলবো। এবং এই কার্ডটা রিলেটিভলি ছোট তোমাদের ফিজিওলজিতে, ইন রেসপেক্ট অফ দি আদার কার্ডস লাইক সিএনএস। তোমরা ব্লাড কার্ড দিয়ে এসছো, সিভিএস কার্ড দিয়ে এসছো, ওগুলোর তুলনায় সিভিএস এর এই রেসপিরেটরি সিস্টেমের কার্ডটা রিলেটিভলি ছোট, ঠিক আছে? ছোট হলেও কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ছোট জিনিসের তো সবসময় গুরুত্ব বেশি থাকে, তাই না? পরিবারে যারা ছোট ভাই থাকে তাদের গুরুত্ব বেশি থাকে, ঠিক আছে? এনিওয়েজ, তো আমাকে যে কোনো একজন, আমি শুরু করতে যাচ্ছি আজকে ক্লাসটা। আর আজকের ক্লাসে যে স্লাইড সবগুলো তোমরা আমার পার্সোনাল প্ল্যাটফর্ম জয়মেড একাডেমিতে পেয়ে যাবা, এবং সেখানে এই ফিজিওলজির জয়মেড একাডেমিতে ইউটিউব যে ক্লাসটা আছে সেই ইউটিউবের প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে সবগুলা ক্লাস তোমরা ফর ফ্রি দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের এই ক্লাসটা রেসপিরেশন। এখন তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে একটু আনমিউট করে বলো যে ভাইয়া, তোমরা রেসপিরেশন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই রেসপিরেশন? যে কোনো একজন আমাকে আনমিউট করে বলো, কিংবা আমাকে টেক্সটেও তোমরা তোমাদের অ্যানসার লিখে দিতে পারো। রেসপিরেশন বলতে কি বোঝো? কোশ্চেন আমি থ্রো করলাম, হ্যাঁ, তোমরা চ্যাটেও লিখতে পারো কিংবা আমাকে মৌখিকভাবে বলতে পারো। এটা একটা চ্যাপ্টার ছিল কিন্তু গাজী আজমল স্যারের বইয়ে, মনে আছে? সেখান থেকেও একটু রিক্যাপিচুলেট করে তোমরা আমাকে বলতে পারো। ইন্সপিরেশন এন্ড এক্সপ্রেশন, সিয়াম লিখছে, ওকে ফাইন, ভেরি গুড। আর সিয়াম, তুমি ঠিকই বলছো, ইন্সপিরেশন এন্ড এক্সপ্রেশন। আর কার কি কনসেপ্ট আছে এই বিষয়টা? মানে সহজ কথায় শ্বাস নিচ্ছ এবং শ্বাস ছাড়তেছো, এটাকে আমরা বলে থাকি রেসপিরেশন, তাই না? তোমাকে ভাইভাতে যে জিনিসটা জিজ্ঞেস করবে সেটি হচ্ছে রেসপিরেশনের ডেফিনেশন। হ্যাঁ, রেসপিরেশনের ডেফিনেশন তোমাদেরকে জিজ্ঞেস করবে। তো আমরা অলরেডি জানি মেডিকেলে বাংলা থেকে বললে টিচাররা জিনিসটাকে একসেপ্ট করে না, সো তোমাকে এটাকে ইংরেজিতে বলতে হবে। হ্যাঁ, তো ইংরেজিতে আমরা একটু শিখে নেই ডেফিনেশনটা। দেখো, ইটস এ প্রসেস, হ্যাঁ, বাই হুইচ অক্সিজেন from the outer atmospheric source is transported into the interior part of the body for oxidation of the ingested materials and elimination of the carbon dioxide from the cells to the atmosphere. আচ্ছা, ফারদানা লিখছে inhaling and exhaling the air between lungs and atmosphere. Absolutely correct. কিন্তু তোমার এই যে ডেফিনেশনটা, এটা কিন্তু পার্শিয়ালি ট্রু আবার পার্শিয়ালি রং। কেন রং? কারণ হচ্ছে আমরা একটু পরে পড়বো, রেসপিরেশনের দুইটা ফেজ থাকে। হ্যাঁ, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন এবং একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। তো তুমি যেটা বললা সেটা তুমি এক্সটার্নাল রেসপিরেশনের কথা বললা। এখন রেসপিরেশন যখন আমি বলতেছি তখন এই দুইটাই কিন্তু রেসপিরেশনের মধ্যে পড়বে।
সো তোমার ডেফিনেশনে যদি এক্সটার্নাল রেসপিরেশন ফুটে আসে তাহলে ইন্টারনাল রেসপিরেশনটা যাবে কোথায়? বা সো ডেফিনেশনটা এমন ভাবে বলতে হবে যাতে করে এই এক্সটার্নাল রেসপিরেশন এবং ইন্টারনাল রেসপিরেশন দুটাই যেন এই ডেফিনেশনের মধ্যে কভার হয়ে যায়। সো আমাদেরকে দেখতে হবে, দেখো তুমি যখন শ্বাস নিচ্ছ মানে ইনহেল করতেছো, তাই না? যখন তুমি শ্বাস নিচ্ছ তখন কি হচ্ছে, তখন তুমি বাইরে থেকে একটা অনেক কিছু আছে যেগুলো আমার মুভমেন্ট দেখে, আমার জেস্টার দেখে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তুমি যখন ইন্সপিরেশন করলা, হ্যাঁ, যখন তুমি ইন্সপিরেশন করলা তখন তুমি বাইরে থেকে অক্সিজেন ভেতরে নিলা, আর ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড লাংস এর মাধ্যম দিয়ে তুমি বাইরে ফেলে দিলা, তাই না? এটা হচ্ছে নর্মাল অ্যাজ আ হোল রেসপিরেশনের কাহিনী। কিন্তু দেখো এই যে তুমি অক্সিজেনটা গ্রহণ করলা বাইরে থেকে, তাই না? এই অক্সিজেনটা তুমি বাইরে থেকে কেন গ্রহণ করলা? কেন? তুমি তো অন্য বাইরে থেকে সুন্দর সুন্দর বার্গার পাওয়া যায়, পিৎজা পাওয়া যায়, তুমি সেগুলো আর লাংস এর মাধ্যম দিয়ে গ্রহণ না করে তুমি শুধুমাত্র একটা মাইক্রোমলিকিউল অক্সিজেনটা গ্রহণ করলা। ওয়াই? আবার নাইট্রোজেনও ছিল, তুমি নাইট্রোজেনটাকে তুমি কাউন্টে আনতেছো না। বাতাসে প্রায় 78% নাইট্রোজেন থাকে, তুমি নাইট্রোজেনকে নিচ্ছ না, শুধুমাত্র অক্সিজেনকে নিচ্ছ। ওয়াই? এর অ্যান্সারটা কি বলো তো? এর অ্যান্সারটা কেন? কেন আমি অক্সিজেনকে পিক করতেছি? কেন অন্যান্য যে গ্যাসের সাবস্টেন্স ছিল, হিলিয়াম ছিল, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল, কেন আমি ওগুলোকে পিন পয়েন্ট করতেছি না রেসপিরেশনের সময়? এনিওয়ান ইন দ্য চ্যাট প্লিজ। আচ্ছা, কে লিখছে? টিস্যু এর এনার্জি প্রোডাকশনের জন্য অক্সিজেন লাগে, মাইশা লিখছে। অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, এক্সেলেন্ট। সো ও যেটা বললো সেটা হচ্ছে যে এই যে তুমি ইনহেলেশনের যে অক্সিজেনটা নিলা, প্রত্যেকটা সেলে বাঁচার জন্য কি লাগে? এটিপি লাগে, শক্তি লাগে। এখন এই এটিপিটা কিভাবে তৈরি হয় তোমরা আগে পড়ছো, বিভিন্ন পাথওয়ে আছে, টিসিএসআইকে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, সেগুলোর মাধ্যমে অনেকগুলা প্রসেসের মাধ্যম দিয়ে তোমরা আলটিমেটলি এটিপি পাবা। সেলের এই এটিপি দরকার, এবং এই সেল এটিপি তৈরি করার জন্য তোমার অক্সিজেন লাগবে। কারণ এই যে খাবারগুলা তুমি খাইলা এগুলা থেকে আলটিমেটলি সেল কিন্তু এই খাবারগুলা খাবে না, তাই বুঝছো? সেল যেটা করবে সেটা হচ্ছে অক্সিডেশন করবে। এই অক্সিডেশন করার ফলে তুমি যেই খাবারটা খাইলা এই খাবারটাকে অক্সিডেশন করার জন্য তার অক্সিজেন লাগবে। দ্যাটস দ্য রিজন হয় এই অক্সিজেনটা তুমি আউটার অ্যাটমসফেরিক সোর্স থেকে ইন্টেরিয়র পার্ট অফ দ্য বডিতে বাতাসের মাধ্যমে লাংস এর মাধ্যম দিয়ে তুমি আলটিমেটলি নিয়ে আসতেছো তোমার বডিতে। সো এই কথাটা তোমার থাকতে হবে, এটা একদম পিন পয়েন্ট কথা বাবা। এই শব্দটা না থাকলে টিচাররা ভাইভাতে কিংবা রিটেনে তোমার এই ডেফিনেশনটা একসেপ্ট করবে না। সো কি থাকতে হবে? অক্সিজেন মুভস ইনটু দ্য ইন্টেরিয়র পার্ট অফ দ্য বডি। কেন? ফর দি অক্সিডেশন অফ দ্য ইনজেস্টেড ফুড ম্যাটেরিয়ালস। তোমার যে খাবারগুলো আছে ওগুলাকে অক্সিডাইজড করে টিস্যুর জন্য এনার্জি তৈরি করতে হবে, টিস্যুর জন্য একটা নিউট্রিটিভ ভ্যালু তৈরি করতে হবে, যার জন্য আমার অক্সিজেন দরকার। আর অন্যদিকে তো তুমি জানো যে এলিমিনেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড হবে। এখন বলো কার্বন ডাইঅক্সাইড সেলের জন্য হার্মফুল, এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে বেশি রাখা যাবে না বডিতে। You have to eliminate this carbon dioxide from the interior part of the body to the exterior source, and that is the reason why you have to eliminate, you have to respire. তাহলে রেসপিরেশনের কয়টা কম্পোনেন্ট দেখলাম? দুইটা কম্পোনেন্ট দেখলাম। এই দেখো, একটাতে অক্সিজেনটা ভিতরে ঢুকতেছে so that you can oxidize the ingested food particles, আরেকটা ফেজে এলিমিনেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তাহলে রেসপিরেশনকে তুমি যদি দুই ভাগে ভাগ করো তাহলে দুইটা ফেজ পাচ্ছি, একটা ইন্সপিরেশন ফেজ পাচ্ছি আর একটা এক্সপিরেশন ফেজ পাচ্ছি। এটা ভাইভাতে একটা পেইড কোশ্চেন, হ্যাঁ, ভাইভাতে পেইড কোশ্চেন। একটা ইন্সপিরেশন পাচ্ছ আর একটা এক্সপিরেশন পাচ্ছ। তাহলে ইন্সপিরেশন মানে হচ্ছে শ্বাস গ্রহণ করা, which means প্রশ্বাস, আর এক্সপিরেশন মানে হচ্ছে নিঃশ্বাস। হ্যাঁ, আমরা সবসময় কিন্তু বাংলা ভাষায় একটা কথা বলি যেটা ভুল বলি, সেটা হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। ভাই, নিঃশ্বাস কেউ নেয় না, নিঃশ্বাস ছাড়ে। আর প্রশ্বাস নেয়। প্রশ্বাস মিন্স ইন্সপিরেশন, আর এক্সপিরেশন মিন্স ছেড়ে দেওয়া, which means নিঃশ্বাস ছেড়ে দেওয়া। ঠিক আছে? এখন এই রেসপিরেশনটাকে অ্যাজ আ হোল আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন এবং একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এখানে একটু টাইপিং এরর হয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, রেপাইরেশন হয়ে গেছে, রেসপিরেশন হবে। ঠিক আছে? তো এখন আমরা দেখব এই ইন্সপিরেশন ভাইভাতে তোমাকে যে জিনিসটা ধরবে, ইন্সপিরেশন কত সেকেন্ড ধরে হয় আর এক্সপিরেশন কত সেকেন্ড ধরে হয়। তোমাদের মধ্যে বাবা কেউ একজন আমাকে বলো তো এই দুইটার টাইম লাইনটা কিরকম হতে পারে? তুমি চিন্তা করো, আমাকে দেখো, তুমি একটা শ্বাস নাও, নর্মাল ভাবে তুমি নিজের ভাবে শ্বাস নাও। তিশা, ফারজানা, সুমাইয়া, সিয়াম, তোমরা সবাই নিজে নিজে একটু শ্বাস নাও। এদিকে সাদিক আছে, মাইশা আছে, হ্যাঁ,
তোমরা সবাই একটু নিজে নিজে শ্বাস নাও, শ্বাস নাও বা শ্বাস ছাড়ো। এখন তুমি তোমার হাতে যদি স্টপ ওয়াচ থাকে কিংবা তোমার ফোনে স্টপ ওয়াচ থাকে, তুমি একটু দেখো কোন ফেজটা বেশি সময় কনজিউম করতেছে। ইজ ইট ইন্সপিরেশন অর ইজ ইট এক্সপিরেশন? কোনটা বেশি সময় ধরে লাস্ট করতেছে? যেটা ফাইন্ডিং পাবা সেটা আমাকে টেক্সট করো কিংবা আমাকে, আচ্ছা ইন্সপিরেশন সুমাইয়া বলতেছো, ইন্সপিরেশন, ওকে ফাইন, ইন্সপিরেশন নিলা, তারপর আবার ছাড়লা। এনিওয়ান এলস যে কিনা তার এই জিনিসটাকে কন্ট্রাডিক্ট করবে? সিয়াম বলছে এক্সপাইরেশন, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা দুইটা ডিফারেন্ট অপিনিয়ন পাইলাম, একজন বলছে ইন্সপিরেশন, আরেকজন বলছে এক্সপিরেশন। কোনটা হইতে পারে? ডু উই হ্যাভ এনি আদার অপিনিয়ন? আচ্ছা, সুমাইয়া বলছে ইন্সপিরেশন, সিয়াম বলছে এক্সপিরেশন, তাহলে কোনটা ঠিক হবে? আচ্ছা, আমি বলছি সিয়াম তুমি যেটা লিখছো সেটা কারেক্ট। হ্যাঁ, আর সুমাইয়া তুমি একটু চিন্তা করো, এভাবে নিলাম শ্বাস, তারপর আবার শ্বাস ছাড়লাম। এটা তো তুমি মানে স্পন্টেনিয়াসলি করতেছো না, এটা তুমি কনসিয়াসলি করতেছো। কিন্তু তুমি নরমালি যখন বসে থাকবা, বসে থেকে যখন শ্বাস নিবা, তখন দেখবা যে যখন তুমি শ্বাসটা ছাড়তেছো তখন বেশি পরিমাণে টাইম তুমি কনজিউম করতেছো। সো ইন্সপিরেশন ইজ নট লঙ্গার দেন এক্সপিরেশন। সো তোমাকে যেটা ভাইবাতে জিজ্ঞেস করবে কোনটা বেশি সময় ধরে লাস্ট করে, দ্যাট ইজ এক্সপিরেশন, নট ইন্সপিরেশন। ঠিক আছে? সো এবং কোনটা টাইম লাইন কত এটা কিন্তু ভাইবাতে ধরবে। ইন্সপিরেশন লাস্ট করবে 2 সেকেন্ড ধরে, 2 সেকেন্ডস, এবং এক্সপিরেশন লাস্ট করবে 3 সেকেন্ডস ধরে। ঠিক আছে? দুইটা মিলে আমার হবে 5 সেকেন্ড। কিন্তু এই 5 সেকেন্ডের মধ্যে এক্সপিরেশন কন্ট্রিবিউট করবে 3 সেকেন্ড, আর ইন্সপিরেশন কন্ট্রিবিউট করবে 2 সেকেন্ড। এটা একটা ভাইবার পেইড কোশ্চেন। ঠিক আছে? তাহলে তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা পরের স্লাইডে মুভ অন করি। এখন কথা হচ্ছে এই ইন্সপিরেশনটাকে কিন্তু শুধুমাত্র যে শর্টার ফেজ আর এক্সপিরেশনটা যে শুধুমাত্র লঙ্গার ফেজ এতটুকু জানলে ইনাফ না, আরো অনেক কিছু জিনিস জানতে হবে। কি কি? এই ইন্সপিরেশনটা কিন্তু শর্টার ফেজ বললাম, কিন্তু এই ইন্সপিরেশনটা আবার একটা অ্যাক্টিভ প্রসেস, অ্যাক্টিভ প্রসেস। হ্যাঁ, তোমাকে ভাইবাতে জিজ্ঞেস করবে এই দুইটার মধ্যে কোনটা অ্যাক্টিভ প্রসেস, তখন তুমি বলবা ম্যাডাম ইন্সপিরেশন অ্যাক্টিভ প্রসেস, আর প্যাসিভ প্রসেস কোনটা? এক্সপিরেশন প্যাসিভ প্রসেস। এখন তুমি যে আনসারটা দিলা এটাকে তোমাকে এখন জাস্টিফাই করতে হবে যে কেন ইন্সপিরেশন অ্যাক্টিভ প্রসেস আর কেন এক্সপিরেশন প্যাসিভ প্রসেস। তোমাদের মধ্যে কেউ তোমাদের মতামত শেয়ার করতে চাও এই বিষয়ে? কি মনে করো, ইন্সপিরেশনকে কেন অ্যাক্টিভ প্রসেস বলা হয় আর এক্সপিরেশনকে কেন প্যাসিভ প্রসেস বলা হয়? সবগুলাই ভাইবার পেইড কোশ্চেন, না পারলে ফেল। বুঝছো? ইন্সপিরেশনকে কেন, একটু ব্রেইনস্টর্মিং করতে পারো, ইন্সপিরেশনকে কেন অ্যাক্টিভ প্রসেস বলা হয় আর এক্সপিরেশনকে কেন প্যাসিভ প্রসেস বলা হয়? ফিল ফ্রি টু মেক মিস্টেক হোয়াইল গিভিং আনসার্স। ঠিক আছে? লার্নিং কার্ভে মিস্টেক করাটাই হচ্ছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। যে মিস্টেক করে না সে হয়তোবা মিরাকুলাস পাওয়ারের অধিকারী, অথবা সে আলট্রা লেজেন্ড। ঠিক আছে? এবার তুমি বলো যে ইন্সপিরেশন কে কেন অ্যাক্টিভ প্রসেস বলা হয় আর এক্সপ্রেশন কে কেন প্যাসিভ প্রসেস বলা হয়? তোমরা চাইলে আনমিউট করে বলতে পারো, ওরালিও আমাকে অ্যান্সার দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, সাদিক লিখছে যে ইন্সপিরেশনে মাসেল ইনভলভ থাকে আর এক্সপিরেশনে মাসেল ইনভলভমেন্ট থাকে না। এক্সেলেন্ট, এটাই হচ্ছে কারেক্ট আনসার, এবং ভাই ভাইদের টিচাররা এটাই শুনতে চায়। ইন্সপিরেশনকে অ্যাক্টিভ প্রসেস বলা হয় এজন্য বিকজ দের ইজ ইনভলভমেন্ট অফ দ্য মাসেলস এন্ড দ্য মাসেলস কন্ট্রাক্ট ডিউরিং ইন্সপিরেশন, ডিউরিং নর্মাল ইন্সপিরেশন। আর এক্সপিরেশন যদি নর্মাল হয় there is not usually that kind of muscle involvement or that kind of muscle contraction as much as muscle contraction is visible in case of normal inspiration. বুঝছো? মানে তুমি যখন, তোমরা অলরেডি থোরাক্স কাট পরে এসছো, এখানে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলস থাকে। হ্যাঁ, রিপস এর মাঝখানে এই ইন্টারকোস্টাল মাসল যেগুলো আছে, কিংবা তোমার এই যে ঘাড়ের চারপাশে যেই দুই পাশে দুইটা করে, মানে দুই পাশে একটা একটা করে দুইটা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল থাকে, এই মাসল গুলো কন্ট্রাক্ট করে। এই মাসল গুলো যখন কন্ট্রাক্ট করে তখন ডায়াফ্রাম নিচের দিকে নামে, এবং ডায়াফ্রাম যখন নিচের দিকে নামে তখন তোমার ইন্সপিরেশনটা হয়। সো ইন্সপিরেশন করার জন্য একটা মাসেলের কন্ট্রাকশন থাকতে হয়। সো মাসেলের কন্ট্রাকশন না হলে ইন্সপিরেশন হয় না। সো তোমাকে ভাইবাতে জিজ্ঞেস করবে ওয়াই ইজ ইট কল্ড অ্যান অ্যাক্টিভ প্রসেস, তুমি বলবা যে ম্যাম
because during inspiration there is muscles, there are some muscles which basically contract during inspiration. That is the reason why we call inspiration to be an active process, whereas during normal expiration there is not that kind of prominent muscle involvement. But during forceful expiration there is some kind of muscle involvement or muscle contraction, but which is not as comparable or as equivalent as we get to see during inspiration. বুঝছো? এইটা হচ্ছে নরমাল বেসিক কথা। এখন এই যে কিছুক্ষণ আগে ফারজানা তুমি বললা যে তোমাকে যে বললাম যে তোমার ডেফিনিশনটা পার্শিয়ালি ট্রু এবং পার্শিয়ালি রং হয়েছে, বা পার্শিয়ালি নট কমপ্লিট বলতে পারি আমরা, সেটার ব্যাখ্যাতে আমরা আসি। এই রেসপিরেশন কিন্তু দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন এবং একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এই দেখো, এক্সটার্নাল রেসপিরেশনটা যেটা তুমি বললা সেটা হচ্ছে যে বাইরে থেকে তুমি অক্সিজেন নিবা আর বা ভেতর থেকে তোমার কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা তোমার তুমি যেটা নরমালি আমরা রেসপিরেশন বলতে যেটা বুঝি সেটাই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, মানে এটা বাইরের দিকে হবে, সুপারফিশিয়ালি করবে। তুমি এই যে আমার দিকে তাকাও, তুমি অক্সিজেন নিলা, অক্সিজেন ছেড়ে মানে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলা, এই যে ঘটনাটা ঘটছে যে তুমি অক্সিজেন ইনটেক করছো ফ্রম দা এনভায়রনমেন্ট, আবার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছ, এই নেওয়া এবং ছেড়ে দেওয়া, এই যে ঘটনা যেটা এক্সটার্নালি ঘটছে এটাকে তুমি বলতেছো এক্সটার্নাল রেসপিরেশন। বুঝছো? মানে এই যে এটা লিখছে দ্য অ্যাবজর্পশন অফ অক্সিজেন from outer atmospheric source and the removal of the carbon dioxide from the body as a whole is called as external respiration। তার মানে যেটা নরমালি আমরা রেসপিরেশন বলতে বুঝাই, লেম্যান টার্মে যেটা রেসপিরেশন বলতে বুঝাই সেটাই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। whereas ইন্টারনাল রেসপিরেশনটা হচ্ছে এই যে অক্সিজেনটা ভিতরে গেল, ভিতরে আমরা এই যে অক্সিজেনটা নিলাম এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, এক্সটার্নাল রেসপিরেশন শেষ। এরপরে এই যে অক্সিজেনটা আমি নিলাম ভিতরে, এই অক্সিজেনটা কি করবে ভিতরে, কেন আমি অক্সিজেনটা নিলাম? ফর ইউটিলাইজেশন অফ এনার্জি। একজন তোমাদের মধ্যে অ্যান্সার দিছে না, মাইশা সম্ভবত অ্যান্সার দিল যে এই সেলের অক্সিজেনটাকে ইউজ করে সেলকে এটিপি তৈরি করতে হবে এবং খাবারগুলোকে ডাইজেস্ট করে এটিপি তৈরি করতে হবে। ঠিক আছে? সো এই এটিপি তৈরিটা করবে কে? অক্সিজেনটা ইউজ করবে আমার সেল, এবং সেল থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। অর্থাৎ সেলুলার লেভেলে যেটা হয়ে থাকে, যেটা আমরা এক্সটার্নাল আইস দিয়ে দেখতে পারি না, সেলুলার লেভেলে যে ঘটনাটা ঘটে থাকে সেইটাকে আমরা বলে থাকি ইন্টারনাল রেসপিরেশন। এই জিনিসটাই স্যাররা শুনতে চায়, এই সেলুলার লেভেল, হ্যাঁ, এই যে বিটুইন সেলস, হ্যাঁ, বাই সেলস, মানে এট দ্য সেলুলার লেভেলে কোনটা থাকে? ইন্টারনাল রেসপিরেশন। এটাই তুমি কার্ড মানে আইটেম যখন দিতে যাবা তখন স্যার তোমাকে, তোমার যে টিউটোরিয়াল স্যার থাকবে উনি এটাই শুনতে চাইবে যে সেলুলার লেভেলে ভাই কোনটা হয়, তখন তুমি বলবা যে সেলুলার লেভেলে স্যার ইন্টারনাল রেসপিরেশনটা হয়ে থাকে। ঠিক আছে? এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, 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 তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, সিয়াম লেখছে জি, মাইশা লেখছে জি, সুমাই লেখছে জি। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা, তোমরা যদি বুঝতে না পারো আমাকে বইলো, ঠিক আছে? আচ্ছা, তো আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে এক্সটার্নাল রেসপিরেশন, ইন্টারনাল রেসপিরেশন। ঠিক আছে? এই জিনিসটা বলতে হবে যে ইউটিলাইজেশন অফ দ্য অক্সিজেন। এই যে অক্সিজেনটা তুমি নাক দিয়ে নিলা, এটা আলটিমেটলি কি করবে? এটা আলটিমেটলি তোমার অক্সিডাইজড হয়ে এনার্জি তৈরি করবে। ওই ঘটনাটা, এবং তোমার সেলই তো তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, তাই না? এই দুইটা ঘটনা এট দ্য সেলুলার লেভেলে যেখানে ঘটবে সেটাই হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এবং এই স্লাইড এই জায়গাটা তোমরা অলরেডি আমি তোমাকে বলে ফেলছি, সেটা হচ্ছে যে ইন্সপাইরেশন দেখো 2 সেকেন্ড ধরে হয় আর এক্সপাইরেশন 3 সেকেন্ড ধরে হয়। ঠিক আছে? আচ্ছা, আর এর ডেফিনিশন তোমরা জানো, ইন্সপাইরেশন মানে হচ্ছে যে আহ a phase of the respiration in which the air moves into your lung from the atmosphere, আর expiration মানে তোমরা জানোই যে during which the air moves out of the lung। এখন ভাইভাতে আরেকটা জিনিস করবে, তোমাদেরকে অলরেডি বলা হয়েছে যে ইন্সপিরেশন ইজ an active process আর এক্সপাইরেশন ইজ a passive process। এখন তুমি যখন বললা যে why is it called an active process, তুমি তখন বলবা যে ম্যাম ইট বিকজ there are contractions of muscles। এখন নেক্সট কোশ্চেন টিচার এটাই হবে যে কি কি মাসল কন্ট্রাক্ট করে, নেম মি সাম মাসলস which basically contract during inspiration। তখন তোমাকে বলতে হবে ম্যাম নরমালি একটা মাসেলের নাম যদি বলতে বলে তখন তুমি বলবা যে ম্যাম ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম, নট ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। ঠিক আছে? এখন কেন দি ডায়াফ্রাম আর কেন হচ্ছে নরমাল ডায়াফ্রাম কেউ বলতে পারবা? অলরেডি আমি পড়াইছি কিন্তু এই জিনিসটা যখন তোমাদের ফার্স্ট কার্ডের ক্লাস নিচ্ছিলাম তখন এটা বলছি। আমি বিশ্বাস করি যারা এখানে আসো তারা মনে হয় আমার কেউ ক্লাস করো নাই এর আগে। সো এনিওয়েজ, তো আমাকে এই অ্যান্সারটা দাও যে কেন এখানে দি ডায়াফ্রাম আর কেন এখানে নরমাল ডায়াফ্রাম? ঠিক আছে? দি ডায়াফ্রাম এবং ডায়াফ্রামের মধ্যে পার্থক্যটা কি বাবা?
দিটাই বলতে হবে কিন্তু, হ্যাঁ? এখন বলো আমাকে। দি ডায়াফ্রাম কেন আর হচ্ছে নরমাল ডায়াফ্রাম কেন? বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি। তোমরা হয়তোবা জানো। কারণ বডিতে অনেকগুলা ডায়াফ্রাম থাকে। তার মধ্যে ডায়াফ্রামটা একটু বড়। এইজন্য এটাকে আমরা বলে থাকি দি ডায়াফ্রাম। অন্যান্য কি ডায়াফ্রাম থাকতে পারে? যেমন ইউরোজেনিটাল ডায়াফ্রাম থাকতে পারে, হ্যাঁ? পেলভিক ডায়াফ্রাম থাকতে পারে, হ্যাঁ? এরকম অনেকগুলা ডায়াফ্রাম আছে, হ্যাঁ? আ তারপরে হচ্ছে আবার যে কিডনির গ্লোমেরুলাস মেমব্রেন ওখানে আবার কিছু ডায়াফ্রামস থাকে, হ্যাঁ? সো এইজন্য আমরা এটাকে সবথেকে বড় দ্যাটস দ্য রিজন এটাকে আমরা দি ডায়াফ্রাম বলি। তাহলে আমরা তোকে যেটা অ্যানসার বলতে হবে সেটা দেখো। দি ডায়াফ্রাম আছে একটা আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এগুলো হচ্ছে ইন্সপিরেশনের সময় কন্ট্রাক্ট করে ইভেন ডিউরিং নরমাল ইন্সপিরেশন। আর যখন ফোর্সফুল ইন্সপিরেশন করবা তখন অনেকগুলো মাসল আছে দেখো। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল আছে, সেরেটাস অ্যান্টেরিয়র মাসল আছে, স্ক্যালিনি মাসল আছে আর ল্যাটিসিমাস ডরসি মাসল আছে। তো সবগুলা একটা কথা মনে রাখবা, ডায়াফ্রাম তো মনে থাকবা। এটা এটা ভুল করলে ভাই তুমি মানে বিপদে পড়বা। এটা বলতেই হবে। আর ইন্টারকোস্টাল মাসল বলবা। আর ফোর্সফুল ইন্সপিরেশনের সময় মনে রাখবা ফোর্সফুল ইন্সপিরেশনের সময় সব মাসল স্টার্টস উইথ এস। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, সেরেটাস অ্যান্টেরিয়র মাসল, স্ক্যালিনি মাসল আর এটা হচ্ছে লাক্টিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি মানে আমরা বলি লাক্টিমারি ডরসি, ঠিক আছে? ল্যাটিসিমাস ডরসি, ওকে? আর এই এক্সপ্রেশনের সময় যে সাদিক নাকি যেন বলল তখন যে কোনো মাসল ইনভলভমেন্ট হয় না। এটা সত্য কথা। হ্যাঁ? কোনো মাসল ইনভলভমেন্ট হয় না। কিন্তু নরমাল এক্সপ্রেশন এ কোনো মাসল ইনভলভমেন্ট হয় না। কিন্তু ফোর্সফুল এক্সপ্রেশন যখন করছো তখন এই যে রেকটাস অ্যাবডোমিনিস, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, সেরেটাস পস্টেরিয়র ইনফেরিয়র মাসল এগুলা তখন কিন্তু কন্ট্রাক্ট করে। তাহলে তোমাকে যখন টিচার পেঁচাই ফেলবা যে তুমি এখানেও বলতেছো মাসল কন্ট্রাক্ট করে আবার এখানেও বলতেছো মাসল কন্ট্রাক্ট করে, তাইলে তো তোমার অ্যানসারটা হইলো না। তাহলে তো কেন আমি এটাকে অ্যাক্টিভ প্রসেস বলতেছি ইন্সপিরেশনকে আর কেন আমি এক্সপ্রেশনকে প্যাসিভ প্রসেস বলতেছি? কারণ দুই ক্ষেত্রেই তো তোমার মাসল কন্ট্রাক্ট করতেছে। তখন তোমাকে বলতে হবে, তখন তোমার অ্যান্সারটাকে এভাবে এস্টাবলিশ করতে হবে, ম্যাম ইউজুয়ালি নো মাসল ইনভলভড ডিউরিং এক্সপ্রেশন নরমালি। কিন্তু যখন ফোর্সফুল এক্সপ্রেশন করি তখন তো দুই ক্ষেত্রেই মাসল কন্ট্রাক্ট করবে, স্বাভাবিক। এরপরে একটা কোশ্চেন, যেই কোশ্চেনটা না পারলে আজকের ক্লাস বৃথা। এই স্লাইডটা এখন তোমাদেরকে আমি বুঝাই দিব এবং এমন ভাবে বুঝাই দিব ইউ উইল নেভার ফরগেট। ইউ উইল নেভার ফরগেট, হ্যাঁ? মেকানিজম অফ রেসপিরেশন এই জিনিসটা সবাই মুখস্থ করে, কিন্তু বাবা আমি তোমাদেরকে আজকে বুঝাই দিব জিনিসটা, ঠিক আছে? দেখো, তুমি যখন ইন্সপিরেশন নিতে চাও বা এক্সপিরেশন করতে চাও মানে তুমি যখন শ্বাস প্রশ্বাস নিবা তখন তোমার রেসপিরেটরি সেন্টার আছে, এটা তো ব্রেনে থাকে, বুঝছো? এই রেসপিরেটরি সেন্টারটা তখন স্টিমুলেটেড হবে। স্টিমুলেটেড হওয়া মানে উদ্দীপ্ত হওয়া, তোমরা পড়ছো গাজী আজমল স্যারের বই, মানে সেই জিনিসটা অ্যাক্টিভেটেড হবে, ঠিক আছে? তোমার ঠিক যেমন বাসার সুইচ আছে না, যেরকম মানে তুমি যখন ফ্যান চালাতে চাবা তখন ফ্যানের সুইচ অন করতে হয়, তখন ফ্যান চালু হয়ে যায়। যখন লাইট অন করতে চাও তখন লাইটের সুইচ আছে, লাইটের সুইচে ক্লিক করবা, লাইট অন হয়ে যাবে, ঠিক আছে? সো ইটস লাইক আ সুইচ। যখন তুমি রেসপিরেশন করতে যাবা তখন একটা সুইচ থাকবে, ঠিক আছে? তোমার ব্রেনের মধ্যে সেই সুইচটা আছে। সেই সুইচটার নাম হচ্ছে রেসপিরেটরি সেন্টার। এই সুইচটা যখন অন হবে তখন তুমি ইন্সপিরেশন এবং তখন তুমি এক্সপ্রেশন করতে পারবা। আমরা নরমালি দিনে কতবার ইন্সপিরেশন এক্সপ্রেশন করি সেটা তো হিসাব আমাদের থাকে না, থাকে কি? কিন্তু তোমার কারণ কি এই সুইচটা অটোমেটিক্যালি রান করে, ঠিক আছে? এখন কোন কারণে তোমার এই ব্রেনের সুইচটা যদি অফ হয়ে যায় তাহলে তুমি রেসপিরেশন নিতে পারবে না, তাই না? এই সুইচটার নাম হচ্ছে রেসপিরেটরি সেন্টার। সুইচটার নাম কি? রেসপিরেটরি সেন্টার, ঠিক আছে? এখন এই রেসপিরেটরি সেন্টার যখন অ্যাক্টিভেটেড হবে মানে এই রেসপিরেটরি সেন্টারকে তুমি যখন অন করবা, হুইচ মিন্স তুমি যখন ফ্যানের সুইচ অন করবা তখন তো ফ্যান চালু হয়ে যাবে, তাই না? ঠিক সেম ওয়েতে তুমি যখন রেসপিরেটরি সেন্টারকে অ্যাক্টিভেট করবা বা স্টিমুলেট করবা বা অন করবা, সবগুলা একই, হ্যাঁ? তখন তুমি রেসপিরেশন নিতে পারবা। এই রেসপিরেটরি সেন্টারটা তোমার বিভিন্ন ম্যাটেরিয়ালস লাইক কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলোর উপর ডিপেন্ড করে, বাইকার্বনেট আয়নস, হ্যাঁ? এটা সব সময় মানে ইটস লাইক তোমার ঘরে যদি অতিরিক্ত গরম থাকে তোমার ফ্যানের সুইচ অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আবার তোমার ঘরে যদি অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে তোমার ফ্যানের সুইচ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তোমার ঘরে যদি খুবই অন্ধকার থাকে তাহলে তোমার লাইটের সুইচ অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আবার তোমার ঘরের ভেতরে যদি খুবই ব্রাইট লাইট থাকে, সূর্যের আলো আসতেছে আবার অনেক লাইট আসতেছে, দিনের বেলা দুপুরবেলা লাইটের দরকার নাই, তখন তোমার লাইটের সুইচ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ইটস লাইক দ্যাট, যে তোমার যখন শ্বাস প্রশ্বাস নেওয়ার লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন নিতেই হবে, তখন অটোমেটিক্যালি রেসপিরেটরি সেন্টার অন হয়ে যাবে। আবার যখন শ্বাস প্রশ্বাস নেওয়া লাগবে না
তখন রেসপিরেটরি সেন্টার অফ হয়ে যাবে। এই জন্য দেখো জিনিসটাকে আমার এক্সাম্পলের সাথে এখন কোরিলেট করো। তুমি যখন দৌড়াও, এক্সারসাইজ করো, হেভি অ্যাক্টিভিটিস করো, লিফটের গ্রাউন্ড ফ্লোর থেকে 8 ফ্লোরে উঠছো, কিংবা ফুটবল খেলছো, ক্রিকেট খেলছো, জিমে গেছো, তখন তুমি বেশি করে শ্বাস প্রশ্বাস নাও না, এভাবে করো না? দ্যাট মিনস তখন তোমার ফ্যানের দরকার, মানে ঘরটা অত্যন্ত গরম হয়ে গেছে, এখন ফ্যানের সুইচ অন করতে হবে এবং ফ্যানের সুইচ অটোমেটিক্যালি অন হয়ে গেছে। ঠিক সেম ওয়েতে তুমি যখন হেভি অ্যাক্টিভিটিস করছো, তোমাকে বেশি বেশি শ্বাস নেওয়া লাগবে, কারণ তোমার সেল বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। আর বেশি বেশি কার্বন ডাইঅক্সাইডকে বেশি বেশি এলিমিনেট হতে হবে, এবং তোমার সেলকে সার্ভাইভ করতে গেলে বেশি বেশি এনার্জি লাগবে। বেশি বেশি এনার্জি বানাইতে গেলে তোমাকে বেশি বেশি বাইরে থেকে অক্সিজেন ইনহেল করতে হবে। দ্যাট ইজ দ্য রিজন অটোমেটিক্যালি ওই মোমেন্টে তোমার রেসপিরেটরি সেন্টারের যে সুইচটা সেটা অন হয়ে গেছে, বুঝছো? এবং বেশি বেশি কাজ করতেছে, মানে ফ্যানের রেগুলেটর যেরকম বাড়াই দিলে অনেক জোরে ঘোরে, ঠিক সেম ওয়েতে তখন রেসপিরেটরি সেন্টারের রেগুলেটরটাও তখন বেড়ে যায়, তখন রেসপিরেটরি সেন্টার আরো ভালোভাবে অ্যাক্টিভেটেড হয়। এই রেসপিরেটরি সেন্টারটা কোথায় থাকে? ব্রেইন স্টেমে থাকে। ব্রেইন স্টেম মানে পন্স এবং মেডুলাতে থাকে, ঠিক আছে? মানে আমার ব্রেইনের তোমরা পড়ছো না যে পশ্চাৎ মস্তিষ্ক, সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, এই টাইপের কিছু টার্ম ছিল গাজী আজমল স্যারের বইয়ে। এই টার্ম গুলো ভুলেও স্যারদের সামনে উচ্চারণ করতে যেও না। স্যারদেরকে বলবা যে মিড ব্রেইন, ফর ব্রেইন, হাইন্ড ব্রেইন, এই টাইপের শব্দগুলো উচ্চারণ করবা। যাক, রেসপিরেটরি সেন্টার কোথায় থাকে? পলসে থাকে এবং মেডুলাতে থাকে। তোমাদের পরবর্তীতে আরো জানানো হবে, কিন্তু আপনি আপাতত জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য এতটুকু বলতেছি। জিনিসটা খুবই কমপ্লিকেটেড এবং অনেক কনসেপচুয়াল। না বুঝলে জীবনে এভাবে বুঝাই দিবা না তোমাকে কেউ, বিলিভ মি। কিভাবে টিচাররা বুঝাইতেছে এটার উপর বেসিস করেও কিন্তু অনেক সহজ জিনিসও বোঝা যায় না, আবার অনেক কঠিন জিনিসও বোঝা যায়। মানে এফোর্ট থাকতে হবে ফ্রম দ্য এন্ড অফ দ্য টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য এন্ড অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তো রেসপিরেটরি সেন্টার অ্যাক্টিভেট হলো, ধরে নিলাম তোমার এখন রেসপিরেশন করতে হবে, তোমাকে শ্বাস প্রশ্বাস নিতে হবে, এবং শ্বাস প্রশ্বাস এখন চিন্তা করো, তুমি তো কোশ্চেন করবা ভাইয়া এটা কি মানে অলওয়েজ 24/7 কিন্তু রেসপিরেটরি সেন্টারের সুইচটা অনই থাকে? আদারওয়াইজ যদি 5 মিনিটের জন্য যদি রেসপিরেটরি সেন্টারের সুইচটা অফ হয়ে যায়, তাহলে তুমি আমি ঠাস, ইন্নালিল্লাহ। ওকে, অলওয়েজ ইট ইজ অন, ইট ইজ টার্নড অলওয়েজ অন, ঠিক আছে? তাহলে দেখো, এখন সাপোজ আমি কিভাবে রেসপিরেশন নেই সেটা দেখো। এখন তুমি যখন রেসপিরেটরি সেন্টারটা যখন অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট কখন হবে, কেন হবে, সেগুলো অলরেডি আমি বলে ফেলছি। এখন রেসপিরেটরি সেন্টার যখন অ্যাক্টিভেট হবে, তখন এই রেসপিরেটরি সেন্টার ফ্রেনিক নার্ভ নামে একটা শব্দ আছে, মনে রাখবা। অ্যানাটমিতে তোমরা অলরেডি পড়ে আসছো, এই ফ্রেনিক শব্দটা যেই জায়গাতে পাবা, সেই জায়গাতে মনে রাখবা যে ফ্রেনিক মানে হচ্ছে রিলেটেড টু ডায়াফ্রাম। সেটা তুমি মাথাতে পাও, পায়ে পাও, পেটে পাও, পিঠে পাও, যেই জায়গাতে পাও, ফ্রেনিক শব্দটা যেখানে দেখবা মনে রাখবা এটাই হচ্ছে ডায়াফ্রামে। সে যদি পায়েও যদি ফ্রেনিক শব্দটা পাও, তার মানে মনে করবো যে পা থেকে সে ডায়াফ্রামে গেছে। যদি মাথাতে পাও, মনে রাখবা যে মাথা থেকে সে ডায়াফ্রামে গেছে। যদি পিঠে পাও, যদি মাঝে পাও, পেটে পাও, যেই জায়গাতে পাবা মনে রাখবা যে ওই জায়গা থেকে সে ডায়াফ্রামে গেছে। সহজ কথা, শেষ, ঠিক আছে? তো মনে রাখবা ফ্রেনিক নার্ভ মানে অলওয়েজ অল দ্য টাইম ইট উইল ইন্ডিকেট দ্য ডায়াফ্রাম, ঠিক আছে? তার মানে যখন তোমার রেসপিরেটরি সেন্টার অ্যাক্টিভেট হয়, তখন ফ্রেনিক নার্ভের কাছে একটা সিগন্যাল যায়, এবং ফ্রেনিক নার্ভকে বলে যে ভাই তুই এখন সিগন্যালটা ডায়াফ্রামে যা, কারণ ফ্রেনিক মানেই হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে? এখন ডায়াফ্রামে যখন গেল, তখন ডায়াফ্রাম কি করবে? ডায়াফ্রাম অ্যাক্টিভেটেড হবে। ডায়াফ্রাম অ্যাক্টিভেটেড হওয়া মানে ডায়াফ্রাম স্টিমুলেটেড হওয়া, সেম কথা। ডায়াফ্রাম স্টিমুলেটেড হওয়া মানে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে মানে কি? সংকুচিত হবে, হ্যাঁ, সংকুচিত হবে। ডায়াফ্রাম যখন সংকুচিত হবে, তখন ডায়াফ্রাম নিচে নামবে। এরকম দেখো, এটা আমার হাতটা চিন্তা করো, ডায়াফ্রাম, আমাকে দেখো সবাই, হ্যাঁ, স্লাইড দেখো, এখন আমার হাতটা দেখো, এটা ডায়াফ্রাম, আমার এই হাতটা হচ্ছে ডায়াফ্রাম। এখন হুট করে এই হাত থেকে ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামে পাঠাইলো, ভাই তুই এখন একটু সংকুচিত হ, তোকে এখন একটু সংকুচিত হতেই হবে, তা নাহলে তুই মারা যাবি, তুই শ্বাস নিতে পারবি না। যখন সে কন্ট্যাক্ট করবে, তখন সে এরকম করে কন্ট্যাক্ট করে নিচে নামবে। এখন যখন সে নিচে নামবে, দেখো ডায়াফ্রাম ধরে নাও, আমাকে দেখো, এই জায়গায় ডায়াফ্রামটা ছিল, আমার বডি এটা এবং আমার হাত এটা, এবং এই জায়গাতে ডায়াফ্রাম ছিল। ফ্রেনিক নার্ভ এসে ডায়াফ্রামকে স্টিমুলেট করছে। তাহলে ডায়াফ্রাম স্টিমুলেট হলে ফ্রেনিক নার্ভ সংকুচিত হলে একটু নিচে নামবে। তাহলে নিচে যখন নামবে, তখন চিন্তা করো আগে যে অবস্থায় ছিল তার থেকে যখন নিচে নামবে, তখন ক্যাভিটির ডায়ামিটার বাড়বে না কমবে? আচ্ছা, জিনিসটা আরেকবার স্লাইডে, এখন স্লাইডে আসো, এখন স্লাইডে আসো। দেখো এইদিকে তাকাও, হ্যাঁ, আমার এই স্লাইডটা খেয়াল করো।
ধরো এটা তোমার হচ্ছে চেস্ট, এটা চেস্ট, হ্যাঁ, পুরো চেস্ট। এখন এই চেস্টে, এটা চেস্ট, হ্যাঁ, ডায়াফ্রাম আছে এই জায়গাতে, হ্যাঁ, ডায়াফ্রাম নরমাল অবস্থাতে এটা আছে, এটা হচ্ছে ডায়াফ্রাম ডি, হ্যাঁ, ডায়াফ্রাম। আর এটা হচ্ছে তোমার গলা থেকে, আর এখানে আছে লাং, ধরে নাও যে এটা হচ্ছে লাং, দিস ওয়ান ইজ রাইট লাং এন্ড দিস ওয়ান ইজ লেফট লাং, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াফ্রাম। এখন ডায়াফ্রামে কি করলো, ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক, এটা হচ্ছে ডায়াফ্রাম, এই অংশটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামে ফ্রেনিক নার্ভ এসে সাপ্লাই দিল পি, পি এন। তো ডায়াফ্রামে যখন ফ্রেনিক নার্ভ সাপ্লাই দিল তখন ডায়াফ্রামটা সংকুচিত হইলো, মানে কন্ট্রাক্ট করলো। কন্ট্রাক্ট করলে কি লাভ ভাই, কন্ট্রাক্ট করে সে নিচে নামলো, কন্ট্রাক্ট করে সে নিচে নামবে। তাহলে দেখো ডায়াফ্রাম যখন আগের অবস্থায় ছিল তখন লাংটা এই অবস্থায় ছিল, ঠিক আছে। এখন ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে এই জায়গাতে নামছে, এই জায়গাতে নামছে, এখন দেখো আগের ডায়ামিটার ছিল এটা, এখান থেকে এই পর্যন্ত, আর ডায়াফ্রাম কন্ট্রাক্ট করার পর তার ডায়ামিটার হয়েছে এইটা, এইটা। আগে এতটুকু ছিল, লাং এতটুকু এক্সপ্যান্ড করতে পারতো, এখন ডায়াফ্রাম নিচে নামার কারণে এখান থেকে এই পর্যন্ত এখন নামছে। এখন আমার বলো এই ডায়ামিটার যেটা ভার্টিক্যালি যেটা, হ্যাঁ, এই ডায়ামিটারটা কি আগের থেকে বাড়ছে না কমছে? ডায়াফ্রাম কন্ট্রাক্ট করার আগের যে যতটুকু তোমার থোরাসিক ক্যাভিটির ডায়ামিটারটা ছিল, আর ডায়াফ্রাম কন্ট্রাক্ট করার পর থোরাসিক ক্যাভিটির যে ডায়ামিটার, এটা কি সেম আছে নাকি বাড়ছে নাকি কমছে? আমাকে যে কোনো একজন বা তোমরা রিপ্লাই করে বলো, বাড়ছে না কমছে নাকি সেম আছে? জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ, আমাকে বলো বাড়ছে না কমছে না সেম আছে? সিয়াম লেক্সে বাড়ছে, ওকে। আচ্ছা, সুমাইয়া লেক্সে ইনক্রিজড, ওকে ফাইন। আর কেউ কিছু? আচ্ছা, দুইজনেরটাই আমি একসেপ্ট করে নিলাম, অ্যাবসলিউটলি কারেক্ট, বাড়ছে। কোন বরাবর বাড়ছে? ভার্টিক্যালি বাড়ছে, লম্বা লম্বি ভাবে বাড়ছে, ঠিক আছে। তার মানে ভার্টিক্যাল ডায়ামিটার হ্যাজ বিন ইনক্রিজড, ভার্টিক্যাল ডায়ামিটার হ্যাজ বিন ইনক্রিজড, ঠিক আছে, ওকে, এটা একটা গেল। নাম্বার 2, ঠিক আছে, এই এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত কি কি ঘটনা ঘটলো, যে কোনো একজন আমাকে আনমিউট করে বলো প্লিজ। এই পর্যন্ত কি হলো, প্রথমে আচ্ছা আমি বলি, রেসপিরেটরি সেন্টার অন হয়েছে, তারপরে ফ্রেনিক নার্ভকে সে রেসপিরেটরি সেন্টার সিগন্যাল দিছে, এবং ফ্রেনিক নার্ভ মানে কি, ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপর এসে ফ্রেনিক নার্ভ কাজ করছে, এবং ডায়াফ্রামকে বলতেছে ভাই বেটা তুই কন্ট্রাক্ট কর, তুই কন্ট্রাক্ট করলে আজকে আমি যাবই না, হ্যাঁ। তো ডায়াফ্রাম তখন একটু নরম সরম মানুষ, ডায়াফ্রাম তো বলছে আচ্ছা আচ্ছা ভাই আমি কন্ট্রাক্ট করতেছি, কন্ট্রাক্ট করতেছি, এই বলে বলে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে কি হলো, থোরাসিক ক্যাভিটির ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে গেল, হ্যাঁ, আগে যা ছিল, আগে যেটাই ছিল না কেন এখন বেড়ে গেছে, ঠিক আছে, এটা একটা ঘটনা, ঠিক আছে। আবার সেকেন্ড ঘটনা হচ্ছে, এই যখন রেসপিরেটরি সেন্টার হচ্ছে দ্বিমুখী আচরণ করে, ঠিক হচ্ছে ইংরেজদের মতো, হ্যাঁ, যারা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে আমাদের ইংরেজরা, উই ওয়ার বিং রুলড বাই দ্য ইংলিশ, তাই না? তখন ব্রিটিশরা কি করতো, তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলতো, তারা মুসলিমদের কাছে এসেও বলতো যে উই আর ইন ফেভার অফ দ্য মুসলিমস, আবার হিন্দুদের কাছে গিয়েও বলতো যে উই আর ইন ফেভার অফ দ্য হিন্দুস। আলটিমেটলি তারা হিন্দু মুসলিম একটা দাঙ্গা ক্রিয়েট করতো, এবং দেখা গেল যে তারা দুই সাইডেই আছে। ঠিক এই রেসপিরেটরি সেন্টারটা ওইরকম দ্বিমুখী আচরণ করে, ডাবল স্ট্যান্ডার্ড। সে ফ্রেনিক নার্ভকে বলতেছে ফ্রেনিক নার্ভ আই লাভ ইউ, আবার সে ইন্টারকোস্টাল নার্ভকে গিয়েও বলতেছে ইন্টারকোস্টাল নার্ভ আই লাভ ইউ টু, ঠিক আছে। তার মানে তার দুইটা ই আছে, প্রেম আছে, একটা ফ্রেনিক নার্ভের সাথে প্রেম আছে, আর একটা ইন্টারকোস্টাল নার্ভের সাথে প্রেম আছে। এখন তুমি বলো, ইন্টারকোস্টাল নার্ভ যদি প্রেম করে এক্সট্রা রেসপিরেটরি সেন্টারের সাথে, হ্যাঁ, তাইলে দেখো, যেমন কিছুক্ষণ আগে ফ্রেনিক নার্ভ যদি রেসপিরেটরি সেন্টারের সাথে প্রেম করতেছিল, তখন ফ্রেনিক নার্ভ রেসপিরেটরি সেন্টারের কথা শুনে ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করে দিছে। এখন বাবা তুমি আমাকে বলো, এই ইন্টারকোস্টাল মাসলস যদি, মানে ইন্টারকোস্টাল নার্ভ যদি রেসপিরেটরি সেন্টারের প্রেমে পড়ে যায়, তাহলে রেসপিরেটরি সেন্টারের প্রেমের কারণে ইন্টারকোস্টাল নার্ভ কি করতে পারে, কোন মাসলের উপর গিয়ে কাজ করবে ইন্টারকোস্টাল নার্ভ বলতো? তোমরা পড়ে আসছো, থোরাক্স কার্ডিয়াটা পড়ে আসছো, অ্যানাটমিতে পড়ে আসছো, আমার কোশ্চেনটা ক্লিয়ার? আমি বলতেছি যে ইন্টারকোস্টাল নার্ভ যদি রেসপিরেটরি সেন্টারে প্রেমে পড়ে যায়, তাহলে তো রেসপিরেটরি সেন্টার তাকে যেটা যেটা বলবে সে সেটাই করবে, তাই না? তাইলে
রেসপিরেটরি সেন্টার যদি ইন্টারকোস্টাল নার্ভ এর প্রেমে মানে ইন্টারকোস্টাল নার্ভ যদি রেসপিরেটরি সেন্টারের প্রেমে পড়ে যায়, তাহলে ইন্টারকোস্টাল নার্ভ রেসপিরেটরি সেন্টারে প্রেমে পড়ার কারণে কি করবে? কাকে গিয়ে কোন মাসেলের উপর গিয়ে সে কাজ করবে বলতো? ইন্টারকোস্টাল মাসেল। এক্সেলেন্ট সুমাইয়া, অ্যাবসলিউটলি কারেক্ট। ইন্টারকোস্টাল মাসেলস এর উপর গিয়ে সে কাজ করবে। তার মানে এখন তুমি আমাকে বলো, ইন্টারকোস্টাল মাসেলের উপর গিয়ে যদি সে কাজ করে, তাহলে ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট করবে না? এই সিয়ামোলেক্স, এক্সেলেন্ট। হ্যাঁ, ইন্টারকোস্টাল মাসেলস। তাহলে ইন্টারকোস্টাল নার্ভ ইন্টারকোস্টাল মাসেলস এর উপর গিয়ে কাজ করতেছে। এখন ইন্টারকোস্টাল মাসেল, দেখো মনে রাখবা, যখনই কোনো নার্ভ, যে কোনো মাসেল, সে যেই নার্ভ হোক, সে যদু মধু কদু, পৃথিবীর যত নার্ভ আছে সবগুলা যে কোনো মাসেলের উপর যদি কাজ করে, মনে রাখবা সেই মাসেলটা তখন কন্ট্রাক্ট করবে। এটাই নিয়ম, এটাই অ্যানাটমির নিয়ম বা ফিজিওলজির নিয়ম। যখনই যেই নার্ভ মাসেলের উপর গিয়ে কাজ করবে, তখনই ওই মাসেলটা কন্ট্রাক্ট করবে। ঠিক আছে? তাহলে ইন্টারকোস্টাল নার্ভ, এ বেচারা একটা কি বলবো, একটা আবলা নারী বলতে পারো। হ্যাঁ, এই ইন্টারকোস্টাল নার্ভ যদি রেসপিরেটরি সেন্টারের প্রেমে পড়ার কারণে ইন্টারকোস্টাল নার্ভ এখন ইন্টারকোস্টাল মাসেলস এর উপর গিয়ে কাজ করতেছে। আর ইন্টারকোস্টাল মাসেলস যদি কন্ট্রাক্ট, তখন ইন্টারকোস্টাল মাসেলস কন্ট্রাক্ট করবে, যেহেতু নার্ভ কাজ করছে, দ্যাটস দ্য রিজনে কন্ট্রাক্ট করবে। ঠিক আছে? এখন ইন্টারকোস্টাল মাসেল যদি কন্ট্রাক্ট করে, তোমরা থোরাক্সে পড়ে আসছো, তাহলে রিবস এর কি হতে পারে বলো তো বাবা? রিবস এর কি হতে পারে তখন? রিবস কি হবে বলো? রিবস কি হবে? তোমরা পড়ে আসছো, এই জিনিসটা না পড়ে আসছো, আমি পড়াইছি জেনেসিস, আমি যখন ফার্স্ট কাট পড়াইছিলাম, তো এই জিনিসটা আমি পড়াইছি। আচ্ছা, তোমরা হয়তো বা ধরে নিলাম যে ইউ আর নিউ স্টুডেন্টস, তোমরা আমার ক্লাস কখনো করো নাই, বাট স্টিল তোমরা তো পাস করে আসছো বা কাট তো দিছো ফার্স্ট কাটে, তাই না? তোমরা পড়ছো। এখন আমাকে জাস্ট বলো, রিবস এর উপর কি কাজ আছে বা কি ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে এক্সট্রা মানে ইন্টারকোস্টাল মাসলস? রিবস এর ইন্টারকোস্টাল মাসল যদি কন্ট্রাক্ট করে, তাহলে রিবস তখন কি রকম আচরণ করে বলো? ইন্টারকোস্টাল মাসলস এর কারণে রিবস কি করবে? এই দেখো, আমার ধরে নাও এটা আমার হাত। আচ্ছা, তোমরা কি অ্যান্সার দিবে? অ্যান্সার দিলে আমি ওয়েট করতেছি তোমাদের অ্যান্সার জন্য, সমস্যা নাই। সবচেয়ে ভালো হতো ওরালি যদি তোমার আমাকে অ্যান্সারটা দিতা। ওরালি অ্যান্সার দিলে আরো তাড়াতাড়ি মুভ করা যেত। তোমরা লিখে দিচ্ছ তো, চ্যাট লিখতে আবার এক্সট্রা টাইম কনজিউম হচ্ছে। সমস্যা নেই, বলো। ওরালি, ওরালি চাইলে ওরালিও বলতে পারো। হ্যাঁ, আনমিউট করে আমাকে বলতে পারো। হ্যালো, সবাই একদম মিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, শুনো। কোথায় ছিলাম? ইন্টারকোস্টাল নার্ভ ইন্টারকোস্টাল মাসেলস এর উপর কাজ করতেছে, এবং ইন্টারকোস্টাল মাসেলস তখন যেটা করবে, ইন্টারকোস্টাল মাসেলস রিবস এর সাথে অ্যাটাচ। কারণ তোমরা পড়ছিল না, রিবস এর অবলিক ট্রান্সফার মুভমেন্ট হবে। এক্সেলেন্ট, কেলেক্সে, সিয়াম, আউটস্ট্যান্ডিং, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এটাই। আমার হাতটার দিকে খেয়াল করো বাবা, আমার হাতটা হচ্ছে রিবস। ইন্টারকোস্টাল, এই যে একটা রিব, দুইটা রিব, তিনটা রিব, চারটা রিব, এদিকেও আছে একটা রিব, দুইটা রিব, তিনটা রিব, চারটা রিব। ঠিক আছে? রিবস গুলো এরকম ছিল। হ্যাঁ, এখন ইন্টারকোস্টাল নার্ভ এসে রিবস এর উপর কাজ করছে। যখন কাজ করবে, তখন রিবস গুলা অবলিকলি এবং ট্রান্সভার্সলি, দেখো অবলিকলি এবং ট্রান্সভার্সলি তারা মুভ করবে। অবলিকলি এবং ট্রান্সভার্সলি তারা আউটওয়ার্ড মুভ করবে। ঠিক আছে? এখন আমার স্লাইডটা খেয়াল করো, এখন আমার দিকে তাকায় লাভ নাই, এখন স্লাইডটা খেয়াল করো। ঠিক আছে? ধরে নাও যে এগুলো হচ্ছে রিবস। আচ্ছা, আমি ফ্রেশ ছবি আঁকাই। হ্যাঁ, আবার আগেকার মতোই, এটা ছিল তোমার লাং, দুইটা সুন্দর সুন্দর লাং দুইটা। হ্যাঁ, আবার এটা তোমার সম্পূর্ণটাই থোরাসিক ক্যাভিটি ধরে নাও। এটা ছিল ডায়াফ্রাম নরমাল অবস্থায়, কিন্তু ফেনিক নার্ভ এসে কাজ করার কারণে ডায়াফ্রামটা তখন একটু নিচে দিকে চলে আসছে। ধরে নাও এখন ডায়াফ্রামটা নিচে দিকে চলে আসছে। তাহলে আগে যা ভার্টিক্যাল ডায়ামিটার ছিল, এখন আগে যা ভার্টিক্যাল ডায়ামিটার ছিল, এখানে ডায়াফ্রামটা নিচে নামার কারণে আগের থেকে বাড়ছে ডায়ামিটারটা। ঠিক আছে? আবার ইন্টারকোস্টাল মাসেলস এর কারণে রিবস যেগুলো এরকম এরকম ছিল, এগুলো হচ্ছে দূরে সরায় যাবে, এরকম করে দূরে সরায় যাবে। হ্যাঁ, মুভমেন্ট করে। এটা হচ্ছে আগে ছিল রিবস এই জায়গাতে, এই জায়গাতে এগুলা রিবস। ঠিক আছে? এগুলা রিবস, এই রিবস গুলা এখানে এই বরাবর ছিল, এখন দূরে সরায় যাবে। দেখা যায় এই যেভাবে এবার দূরে সরে গেল। হ্যাঁ, ট্রান্সভার্সলি দূরে সরে গেল, এবং অ্যান্টেরিয়ার পস্টেরিয়ারলি, মানে সামনে থেকে পিছনে, এবং ট্রান্সভার্সলি এই বরাবর এবং এই বরাবর, মানে এই বরাবর সে আউটওয়ার্ডলি মুভ করলো, আবার সামনে পিছন থেকে আউটওয়ার্ডলি মুভ করলো। এখন তুমি দেখো, ইন্টারকোস্টাল মানে মাসেলস এর প্রভাবে রিবস গুলা ছিল আগে এই জায়গাতে, এখান থেকে এই জায়গাতে ছিল। হ্যাঁ, আচ্ছা দেখো আমার এটা খেয়াল করো, তোমরা বুঝতে পারছো না হতে পারে। এখান থেকে রিবসটা আগে ছিল নরমালি এই জায়গাতে। হ্যাঁ, এখন রিবস
ইন্টারকোস্টাল মাসলসের কারণে দূরে সরাই গেছে, দূরে সরাই কোথায় গেছে, এখানে আসছে, এই বরাবর গেছে, এই বরাবর গেছে ট্রান্সভার্সলি, এই বরাবর গেছে ট্রান্সভার্সলি। আবার সামনে পিছনে এটা 2 ডাইমেনশনাল পিকচারে দেখানো যাচ্ছে না, এই যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট করছো না তোমরা, হ্যাঁ, ওই সেম মুভমেন্ট গুলা রিপস এর হবে, যার কারণে রিপস বাইরের দিকে মুভ করবে, বাইরের দিকে মুভ করলে তখন অ্যান্টেরিয়র পস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটার গুলা বেড়ে যাবে। এখন দেখো এই অবস্থাতে রিপস এর ট্রান্সভার্স ডায়ামিটার বেশি নাকি এই অবস্থাতে রিপস এর ট্রান্সভার্স ডায়ামিটার বেশি, বলো কোন অবস্থাতে? এই অবস্থাতে বেশি নাকি এই অবস্থাতে বেশি? এটা ধরলাম যে 1 আর এটা হচ্ছে 2, তাহলে বলো 1 এ বেশি না 2 এ বেশি? 1 এ বেশি না 2 এ বেশি, বলো? 2 এ বেশি, মাশাআল্লাহ, এক্সেলেন্ট, 2 এ বেশি, রাইট। তাহলে দেখো দুইটা ঘটনা ঘটতেছে, একবার ফ্রেনিক নার্ভের কারণে ডায়াফ্রাম নিচে নামতেছে, তখন ভার্টিক্যাল ডায়ামিটার বাড়তেছে, আবার ইন্টারকোস্টাল নার্ভের কারণে রিব গুলা তখন পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট করাচ্ছে, যার কারণে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়তেছে। মানে মোট কথা, মানে এখানকার ভলিউম বাড়তেছে, ডায়ামিটার মানে ভলিউম বাড়তেছে, মানে থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বাড়তেছে, আগে যা ছিল তার থেকে ভলিউম বাড়ছে। এখন তোমরা ফিজিক্স খুব ভালো করে পড়ে আসছো, ফ্রেশ নলেজ আছে, আমি তো ফিজিক্স আজ থেকে প্রায় 4-5 বছর আগে পড়ে আসছি, আমার মনে নাই তেমন, হ্যাঁ। এখন দেখো ভলিউম বাড়লে, চার্লস বয়েলস একটা সূত্র ছিল না, আমাকে বলো ভলিউম এর সাথে প্রেসারের কি সম্পর্ক? একটা সূত্র ছিল, ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে ভলিউম বাড়লে প্রেসার কমবে, হ্যাঁ, আর প্রেসার বাড়লে ভলিউম কমবে, ঠিক আছে? তার মানে এখানে আমি ভার্টিক্যালিও ভলিউম বাড়ছে, আবার এই ট্রান্সভার্সলিও ভলিউম বাড়ছে, আবার অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভাবেও ভলিউম বাড়ছে, তার মানে মোট কথা এখানে মুদ্রা কথা হচ্ছে ভলিউমটা বাড়ছে। এখন ভলিউম কার থেকে বাড়ছে? আউটার অ্যাটমসফেরিক এয়ার থেকে বাড়ছে, হ্যাঁ। তার মানে এখানে থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়ছে, তার মানে থোরাসিক ক্যাভিটির প্রেসারটা কমে যাবে অ্যাকর্ডিং টু চার্লস বয়েলস ল, ঠিক আছে? তাহলে থোরাসিক থোরাসিক ক্যাভিটির প্রেসারটা বেড়ে যাবে, ঠিক আছে? এখন দেখো এখানে নরমালি প্লুরাল ক্যাভিটির যে প্রেসার, সেই প্লুরাল ক্যাভিটির প্রেসারটা হচ্ছে নরমালি -5 সেন্টিমিটার অফ ওয়াটার, -5 সেন্টিমিটার অফ ওয়াটার। এটা এই 1 সেন্টিমিটার অফ ওয়াটার মানে হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে? আমরা নরমালি প্রেসারকে মিলিমিটার অফ মার্কারি দ্বারা প্রকাশ করে থাকি অথবা প্যাসকেল দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? তো নরমালি 1 সেন্টিমিটার অফ দ্য ওয়াটার মানে হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। এই 760 টাই হচ্ছে অ্যাটমসফেরিক এয়ারের প্রেসার, ঠিক আছে? বুঝছো? আমি যেটা বলতেছি সেটা শুনো, এগুলা বাদ, এই অঙ্কগুলা বাদ, অঙ্কগুলা জীবনে লাগবে না তোমার। তুমি যেই জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে নরমাল প্লুরাল ক্যাভিটির প্রেসার হচ্ছে -5 সেন্টিমিটার অফ দ্য ওয়াটার, ঠিক আছে? আর লাংস এর ভেতরে নরমাল প্রেসার 0 ধরে নাও, হ্যাঁ। এখন ভলিউম বাড়ছে, হ্যাঁ, ইন্সপিরেশনের সময় আমি কিন্তু ইন্সপিরেশনটা বুঝাই দিতেছি। ভলিউম বাড়লে প্রেসার বাড়বে না কমবে? বলো, ভলিউম বাড়লে প্রেসার বাড়বে না কমবে? প্রেসার উইল ইট ইনক্রিজ অর উইল ইট ডিক্রিজ? ভলিউম বাড়লে প্রেসার বাড়বে না প্রেসার কমবে? কমবে। গুড, ভেরি গুড, সিয়াম কমবে। আবার সুমাইয়া লেখছো ডিক্রিজড, আবার মাইশাও লেখছো ডিক্রিজ, এক্সেলেন্ট, ওকে। তাহলে ভলিউম বাড়লে যদি প্রেসার কমে যায়, তাহলে আমি বলছি প্লুরাল ক্যাভিটির প্রেসার -5, তাহলে -5 থেকে সে কমে কত হবে? -7 হবে প্লুরাল ক্যাভিটির মধ্যে। প্লুরাল ক্যাভিটিতে বসো, যেরকম পেরিকার্ডিয়াল ক্যাভিটি পড়ছো না, ঠিক ওরকম প্লুরাল ক্যাভিটিও আছে, -7.5 সেন্টিমিটার অফ ওয়াটার। আবার এই যে ছোট ছোট লাংসে যে অ্যালভিওলাই গুলো আছে, অ্যালভিওলাই, বাতাসগুলো কোথায় যায়? লাঙে অ্যালভিওলাই যায় না? বাতাসগুলো যে প্রিন্সিপাল ব্রঙ্কাই থেকে শুরু করে এই যে লাঙে এই যে অ্যালভিওলাই আসবে, ঠিক আছে? এই অ্যালভিওলার প্রেসার তখন কমে যাবে, সরি, হ্যাঁ কমে যাবে, যেহেতু ভলিউম বাড়ছে, হ্যাঁ। যদি ভলিউম বাড়ে তখন অ্যালভিওলার ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার তখন 0 থেকে -1 এ যাবে, -1 সেন্টিমিটার অফ দ্য ওয়াটার, ঠিক আছে? তাহলে কি ঘটনা ঘটলো আমি তোমাকে বুঝাই, আমি তো আমার দিকে তাকাও সবাই। যেটা ঘটতেছে সেটা হচ্ছে, আচ্ছা, যেটা ঘটতেছে সেটা হচ্ছে প্রথমে রেসপিরেটরি সেন্টার অন হইলো, তারপরে সে দুইজনের সাথে সাইমালটেনিয়াসলি প্রেম করবে, একটা ফ্রেনিক নার্ভের সাথে প্রেম করবে, আবার ইন্টারকোস্টাল নার্ভের সাথে প্রেম করবে, ঠিক আছে? এক তীর মে দো শিকার, ঠিক আছে?
তো ফ্রেনিক নার্ভের সাথে যখন প্রেম করতেছে তখন ফ্রেনিক নার্ভ স্টিমুলেট হচ্ছে এবং ফ্রেনিক নার্ভ তখন ডায়াফ্রামের উপর কাজ করতেছে এবং ডায়াফ্রাম কন্ট্রাক্ট করতেছে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে ভার্টিক্যাল ডায়ামিটার বেড়ে যাবে, ঠিক আছে। আবার ওইদিকে রেসপাইরেটরি সেন্টার যখন ইন্টারকোস্টাল নার্ভের সাথে প্রেম করতেছে তখন ইন্টারকোস্টাল নার্ভ এর প্রভাবে ইন্টারকোস্টাল মাসলস, মেইনলি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলস, ভুলে যাও, জাস্ট মনে রাখো ইন্টারকোস্টাল মাসলস। ইন্টারকোস্টাল মাসলস তখন অ্যাক্টিভেট হবে এবং তখন ইন্টারকোস্টাল মাসলস কন্ট্রাক্ট করবে, যার কারণে রিপসের পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট শো করবে এবং তখন এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার বাড়বে। মানে মোট কথা এখন তুমি 3 ডাইমেনশনালি সবগুলো ডায়ামিটার বাড়তেছে। তার মানে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়তেছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়তেছে, ট্রান্সভার্স ডায়ামিটারও বাড়তেছে। যখন 3 ডাইমেনশনালি 3D তে 360 অ্যাঙ্গেলে যখন ডায়ামিটার বাড়তেছে তার মানে কি ভলিউমটা বাড়তেছে। কার ভলিউম বাড়তেছে? থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বাড়তেছে ভাই, তাই না? থোরাসিক ক্যাভিটির ভলিউম যখন বেড়ে যাচ্ছে তখন according to Charles Boyle's law, if the temperature is in constant mode, then after that if volume increases then pressure will decrease, and the reverse thing is also possible, like if pressure increases then volume will go down, ঠিক আছে। সো তাহলে ভলিউমটা কার কার বাড়তেছে? থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়তেছে। এখন থোরাসিক ক্যাভিটির মধ্যে অ্যালভেলাই আছে আবার প্লুরাল ক্যাভিটিও আছে। তাহলে প্লুরাল ক্যাভিটি যেহেতু কমবে তাহলে -5 সেন্টিমিটার অফ ওয়াটার থেকে -7 এসে চলে আসবে। আর অ্যালভেলায় সে 0 থেকে শুরু করে -1 সেন্টিমিটার অফ ওয়াটার আসবে। এখন এই যে মাইনাস গুলো এগুলা কার তুলনায় মাইনাস? এই যে মাইনাস বলতেছি কার কার মাইনাস ভাই এগুলা? খুব মাইনাস খাওয়া শখ হইছে নাকি? মাইনাস গুলা হচ্ছে বাইরের যে এনভায়রনমেন্টের এয়ার আছে ওটাকে প্লাস ধরা হয়। আর ভেতরের যেই ওই প্লাসের থেকে যত কম হবে সেটা তত মাইনাস। ওই প্লাস বাইরের এনভায়রনমেন্টে যত প্রেসার আছে, লাইক ধরে নাও বাইরের এনভায়রনমেন্টে 760 প্রেসার নরমাল। তাহলে এখন 760 বা ধরে নাও যে 760 মানে কি 1 সেন্টিমিটার অফ ওয়াটার, ঠিক আছে। 760 মানে তো 1 সেন্টিমিটার অফ ওয়াটার হয়ে থাকে, ঠিক আছে। এখন এই হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। হ্যাঁ, 1 সেন্টিমিটার অফ ওয়াটার মানে হচ্ছে 760 অ্যাটমসফেরিক প্রেশার। হ্যাঁ, তার মানে বাইরে যদি 1 সেন্টিমিটার থাকে, ওই 1 এর থেকে যত কম হবে সেটাই তোমার হচ্ছে ওই 1 এর থেকে যত কম হবে সেটা হচ্ছে তোমার ভেতরকার প্রেশার। সেটা হচ্ছে নেগেটিভ প্রেশার, আই মিন টু সে। ঠিক আছে? আচ্ছা যাক, এত কথা মনে রাখার দরকার নাই। আপাতত মনে রাখো যখন ভলিউম বাড়বে তখন প্রেশার কমে যাবে। প্রেশার প্রেশার যখন কমে যাচ্ছে তখন প্লুরাল ক্যাভিটিতে -5 ছিল, সে আরো কমে -7 এ চলে যাবে। কারণ ভলিউম বাড়ছে। আবার অ্যালভুলাসে সে 0 ছিল, ভলিউম বাড়ার কারণে প্রেশারটা কমে যেতে হবে, যার কারণে সে 0 থেকে আবার -1 সেন্টিমিটার অফ ওয়াটার হয়েছে। ঠিক আছে? এখন প্রেশার তো কমলো ভালো কথা, কিন্তু তুমি বাতাসটা যে ভেতরে ঢুকলো ওটা এখন কেমনে এস্টাবলিশ করবে? অলওয়েজ জিওগ্রাফিতে পড়ানো একটা রুলস আছে, এয়ার অলওয়েজ মুভস ফ্রম হায়ার প্রেশার টু লোয়ার প্রেশার। এটা জিওগ্রাফির রুল। এই জন্য তো দেখো যেখানে উচ্চ চাপ থাকে সেখান থেকেই বাতাস নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই যে ঘূর্ণিঝড়, সাইক্লোন এগুলো পড়ছো না ছোটবেলায়, আমাদেরকে পড়ানো হতো যে বলি না যে বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ তৈরি মানে কি? বাতাস সেখানে চারপাশ যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে মানে আশেপাশের নিম্নচাপের এরিয়া থেকে আশেপাশের যে এরিয়াগুলো আছে সেই এরিয়াতে বেশি প্রেসার আছে, উচ্চচাপ আছে এবং বাতাসের ধর্মটা এটা উচ্চচাপ থেকে সে নিম্নচাপে যায়। তার মানে কক্সবাজারে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে ধরে নাও বান্দরবানে উচ্চচাপ আছে, আবার হচ্ছে খাগড়াছড়িতে উচ্চচাপ আছে, তাহলে ওই বান্দরবান এবং খাগড়াছড়ির থেকে উচ্চচাপওয়ালা বাতাসগুলা কক্সবাজারে আসবে। এটাই হচ্ছে নিয়ম বাতাসের। মানে এয়ার অলওয়েজ মুভস ফ্রম হায়ার প্রেসার টু লোয়ার প্রেসার ডিরেকশন। সো এখানে তোমার থোরাসিক ক্যাভিটিতে ভলিউম বাড়ার কারণে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়েছে, মানে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ যদি তোমার থোরাসিক ক্যাভিটির মধ্যে তৈরি হয় তাহলে এখন বাবা তুমিই বলো উচ্চচাপটা কোথায় আছে? নিম্নচাপ তোমার থোরাসিক ক্যাভিটির মধ্যে তৈরি হয়েছে, এখন উচ্চচাপটা কোথায় আছে? মানে নিম্নচাপ তোমার বুকের ভেতরে নেগেটিভ প্রেসার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বুকের ভেতরে নেগেটিভ প্রেসার তৈরি, তাহলে উচ্চচাপটা কোথায় আছে? উচ্চচাপ উচ্চচাপটা কোথায় আছে? বাইরে আছে। বাইরে বাইরের অ্যাটমসফেরিক এয়ারে আছে, তাই না? হ্যাঁ, অ্যাটমসফিয়ারে আছে, গুড। তাহলে এয়ারটা আমি আগেই বলছি, এয়ারের ধর্মটাই হচ্ছে ইট উইল ফ্লো ফ্রম হায়ার প্রেসার ডিরেকশন টু আ লোয়ার প্রেসার ডিরেকশন। তখনই যেহেতু বাইরে পজিটিভ প্রেসার ভেতরে নেগেটিভ প্রেসার, দ্যাটস দ্য রিজন হোয়াই বাইরে থেকে বাতাস ভেতরে ঢুকবে।
এবং যখনই সেই বাইরে থেকে বাতাসটা ভেতরে ঢুকতেছে তখনই তোমার ইন্সপিরেশন হয়ে যাচ্ছে। বুঝছো? তখন ইন্সপিরেশন উইল বি অ্যাকমপ্লিশড। বুঝছো কি বোঝো নাই? এখন বুঝলে বলো বুঝছো, না বুঝলে বলো বুঝি নাই। সোজা সাপটা কথা। না বুঝলে আমি আবার এফোর্ট দিব। কিন্তু জিনিসটা না বোঝানো পর্যন্ত আই উইল নট স্পেয়ার ইউ। জিনিসটা বোঝাবো, তারপরে বাসায় যাবা। বলো বুঝছো কিনা? আচ্ছা সিয়াম লেখছে বুঝছি, ওকে। মানে সিয়াম একলাই বুঝছে, বাকিরা বোঝো নাই নাকি? এই জিনিসটা পারতে হবে, রিটেন এ পেইড কোশ্চেন এটা। সুমাইয়া লেখছে বুঝছি, মাইশা লেখছে বুঝছি, ওকে থ্যাংক ইউ। তার মানে মোটামুটি আচ্ছা। আর কে বোঝে না? আর কে রিপ্লাই করতেছে না রে? ফারজানা লিখতেছে না কিছু, তার মানে কি আমি ধরে নিব ফারজানা তুমি বোঝো নাই? তিশাও কিছু লিখতেছে না, তার মানে ধরে নিব যে তোমরা কিছু বোঝো নাই। আই হোপ বোঝার কথা। না বুঝলে আমাকে রেসপন্স করো যে বোঝো নাই, তখন আমি আবার বলবো, অন্য ওয়েতে বলবো। এটা 2023 যখন পড়াইছিলাম তখন অন্য ওয়েতে পড়াইছিলাম, পাম্প হ্যান্ডেল আর বাকেট হ্যান্ডেল মুভমেন্টে পড়াইছিলাম। এখন একটু অন্য ভাবে বুঝাইতেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাক। তাহলে ইন্সপিরেশন এখন ওই কথাটাই তোমাকে পরীক্ষার হলে রিটেনে যখন আসবে তখন এটাকে তোমাকে ফ্লো চার্ট আকারে লিখতে হবে। এই ফ্লো চার্টটা বানাইতে বানাইতে আমার মিনিমাম আজকে 1 ঘন্টা খাইছে, বুঝছো? তো তোমাদেরকে পড়াইতেছি আমি 1 ঘন্টা, কিন্তু তোমাদের এই 1 ঘন্টা পড়ানোর জন্য আমি 2 ঘন্টা পরে আসছি। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে দেখো রেসপাইরেটরি সেন্টার অ্যাক্টিভেট হচ্ছে। তারপরে কি করবে? রেসপাইরেটরি সেন্টার অ্যাক্টিভেট হলে এই যে ফ্রেনিক নার্ভ আসছে। ফ্রেনিক নার্ভ যখন অ্যাক্টিভেট হবে তখন কি হবে দেখো। ফ্রেনিক নার্ভ যখন অ্যাক্টিভেট হবে, আরে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, হাইফানি, এই যে ফ্রেনিক নার্ভ যখন অ্যাক্টিভেট হবে তখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে ডায়াফ্রামের ডাউনওয়ার্ড মুভমেন্ট করবে। ডায়াফ্রামের ডাউনওয়ার্ড মুভমেন্ট করলে ভার্টিক্যাল ডায়ামিটারটা ইনক্রিজ হবে, এটা লিখছে। আবার ওই অন্যদিকে সেকেন্ড frame করবে রেসপিরেটরি সেন্টার উইথ intercostal nerve, then there will be contraction of the external intercostal muscles, then elevation of the ribs। এই জিনিসটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, এটা এখানে লেখা নাই, তোমাদের ফিজিওলজিতে লেখা নাই, তবে অ্যানাটমির নলেজ দিয়ে এটা তোমরা কভার করতে পারবা, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এন্ড বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। then anterior posterior and transverse diameter will be increased। তাইলে ওভারঅল কি হলো? চেস্ট ওয়াল এক্সপ্যানশন হলো, মানে ইন্ট্রাথোরাসিক ভলিউম ইনক্রিজ হলো। হ্যাঁ, তাইলে তখন কি হবে? এই যে প্লুরাল ক্যাভিটির যে প্রেসার সেটা তখন কমে যাবে অ্যাকর্ডিং টু চার্লস বয়েলস ল। ওটা এখানে লেখা নাই, কিন্তু তোমরা জিনিসটা বুঝছো। অ্যালভেওলার প্রেসার যেটা 0 ছিল ওটা তখন -1 হয়ে যাবে, বিকজ ভলিউম বাড়ছে, দ্যাটস ওয়াই প্রেসার হ্যাজ টু বি ফলেন। হ্যাঁ, তারপর তখনই তখন নেগেটিভ প্রেসার তৈরি হয়েছে, তখন ইন্সপিরেশন হয়ে যাবে, তখন এয়ার উইল মুভ ফ্রম আউটার অ্যাটমসফিয়ারিক সোর্স ইনটু দ্য ইন্টেরিয়র পার্ট অফ দ্য লাং। ঠিক আছে? এটা হচ্ছে ইন্সপিরেশন। আর এই সম্পূর্ণ জিনিসটাকে তুমি ঘুরাই দাও, মানে উল্টায় দাও, তখন সেই জিনিসটা হয়ে যাবে এক্সপিরেশনের মেকানিজম। তার মানে তোমাকে যদি বলে রাইট ডাউন দ্য মেকানিজম অফ ইন্সপিরেশন, তখন তুমি এটা লিখলে হয়ে যাবে। আবার যদি বলে রাইট ডাউন দ্য মেকানিজম অফ এক্সপিরেশন, তখন কি হবে বাবা? একটু বুঝাই বলি। এই জিনিসটা দেখো, তখন এই যে সুইচটা অন ছিল এই সুইচটা অফ হয়ে যাবে, এতটুকুই। আর কোনো পার্থক্য নেই। যে সুইচটা অন ছিল এতক্ষণ ধরে, এই সুইচটা একটু অফ হয়ে যাবে, হ্যাঁ। দেখো, এই যে রেসপিরেটরি সেন্টার যেটা এতক্ষণ ধরে অন ছিল, এটা তখন অফ হয়ে যাবে। তার মানে দেয়ার উইল বি নো স্টিমুলেশন অফ রেসপিরেটরি সেন্টার। ঠিক আছে? তাহলে রেসপিরেটরি সেন্টারই এখন নাই। যে যে ফ্রেনিক নার্ভের সাথে ঘর বাঁধতো সেই নাই। তার মানে কি তখন ফ্রেনিক নার্ভ ঘর সংসার করবে না। তার মানে তখন ফ্রেনিক নার্ভও আর সিগন্যাল পাঠাবে না। এদিকে ইন্টারকোস্টাল নার্ভও আর সিগন্যাল পাঠাবে না। তার মানে কি ডায়াফ্রামেরও কন্ট্রাকশন হবে না, ডায়াফ্রাম নিচেও নামবে না। তার মানে ডায়াফ্রাম আগের অবস্থায় চলে যাবে। যদি আগের অবস্থায় চলে যায়, তার মানে যেটা আগে ইনক্রিজ হয়েছিল সেটা এখন ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ? আবার সিমিলারলি যেটা এখানে ইন্টারকোস্টাল নার্ভ যখন কাজ করবে না, তখন ইন্টারকোস্টাল মাসলসও কন্ট্রাক্ট করবে না, তখন রিবস আর এলিভেশন করবে না, তখন রিবস তার আগের অবস্থায় চলে আসবে। মানে তখন সবাই তার আগের অবস্থায় চলে আসবে, তখন ডায়াফ্রামও তার আগের অবস্থায় চলে আসবে, রিবসও তার আগের অবস্থায় চলে আসবে। আর আগের অবস্থায় চলে আসলে তো ভলিউম কমবেই। তার মানে তখন চেস্ট ওয়াল আর এক্সপ্যানশন করবে না, তখন চেস্ট ওয়াল শ্রিঙ্কস হবে, মানে চেস্ট ওয়াল ভলিউম উইল বি রিডিউসড। তখন দেয়ার উইল বি ডিক্রিজ ইন্টারথোরাসিক ভলিউম। ডিক্রিজ ইন্টারথোরাসিক ভলিউম হলে তখন কি ইন্ট্রাপ্লুরাল প্রেসার, তখন কি ভলিউম কমছে এবার, তার মানে প্রেসারকে বাড়তে হবে। আবার প্রেসার তখন -7.5 থেকে তখন ডিরেক্টলি -5 এ চলে যাবে। আবার অ্যালভেওলার প্রেসারও তখন কোথায় -1 থেকে এই 0 তে চলে আসবে। মানে ইনক্রিজ অফ দ্য প্রেসার হয়ে যাবে, তখন ইনক্রিজ অফ দ্য ইন্ট্রাথোরাসিক প্রেসার হবে। তখন তোমার ভেতরে পজিটিভ প্রেসার তৈরি হবে, ভেতরে উচ্চ চাপ তৈরি হবে, আর বাইরে তখন নিম্ন চাপ তৈরি হবে। তখন বাতাসটা উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হবে, মানে তখন বাতাস তোমার এই ভেতর থেকে বাইরের দিকে চলে যাবে। এটা হচ্ছে মেকানিজম অফ এক্সপিরেশন। বুঝছো? আচ্ছা, এটা বুঝলে শেষ। এখন এই চারটা তোমাদের আসবে, এই যে এটা
রিটেন আসে প্রেসার চেঞ্জেস, যেটা বুঝছো ওইটা এখানে প্লট করে দিবা। এই দেখো আমি একটু বুঝাই দেবো, এই যে এইটা আঁকাবা, এই পিকচারটা আঁকাবা, এটা গাইডনের পিকচার তোমাদের, হ্যাঁ, এটাই টিচাররা একসেপ্ট করে, হ্যাঁ, নরমালি টিচাররা এটা একসেপ্ট করে। দেখো দেখো ইন্সপিরেশনের সময় কি হইলো, এটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার আর এটা হচ্ছে ইন্ট্রা অ্যালভুলার প্রেসার, ঠিক আছে। প্রথমে প্রেসারটা 0 ছিল, কিন্তু ইন্সপিরেশনের সময় তোমার থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বাড়তেছে, তার মানে প্রেসারটাকে কমতে হবে। তার মানে দেখো 0 থেকে সে একদম -1 এ আসলো, এবার আবার -1 আছে, এবার আবার -1, ঠিক আছে। আবার ইন্সপিরেশনের সময় ইন্ট্রাপ্লুরাল প্রেসার যেটা, সেটা ছিল -5 এর দিকে, এটা -5, তখন সে -5 থেকে -7 এ চলে আসছে, এটা হচ্ছে -7, ঠিক আছে। এটা হচ্ছে -7.5 আর এটা হচ্ছে -1, তখন ইন্সপিরেশন শেষ। হ্যাঁ, এবার আবার ইন্সপিরেশন যখন শেষ তখন তোমার এক্সপ্রেশন শুরু হবে। এক্সপ্রেশন কিভাবে শুরু হবে, -1 থেকে কোথায় +1 এ যেতে হবে তাকে, এই যে তখন +1 এ চলে আসবে উপরে, +1, ঠিক আছে। আবার ইন্টারপ্লুরাল প্রেসার সে হচ্ছে -7.5 থেকে সে আবার আগের অবস্থায় চলে আসবে, দ্যাট ইজ প্লাস -5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এইভাবে এটা কিন্তু আঁকতে হয়, এটা রিটেন আসবে, এটা কিন্তু রিটেন আসবে। যে ঘটনা বললাম ওই ঘটনাটা জাস্ট গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন বানাই দিবা, গ্রাফিক্সে একটা প্লট বানাই দিবা, তাইলে গ্রাফে প্লট বানাইলে ওটা হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষা আসে, প্রেসার চেঞ্জেস, হ্যাঁ। তাহলে কয়টা প্রেসার পাইলা, একটা অ্যালভেলার প্রেসার পাইলা, একটা প্লুরাল প্রেসার পাইলা, মানে ইন্ট্রাপ্লুরাল প্রেসার পাইলা। আর এই দুইটা প্রেসারের যে ডিফারেন্স সেটাই হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেসার, ঠিক আছে। ট্রান্সপালমোনারি প্রেসার মানে কি, অ্যালভেলার প্রেসার মাইনাস প্লুরাল প্রেসার, এইটাকে বলা হয় ট্রান্সপালমোনারি প্রেসার। দেখো অ্যালভেলার প্রেসার যদি তোমার ধরো যে -1 যদি হয়, আর ট্রান্সপ্লুরাল যদি -5 সেন্টিমিটার অফ দ্য ওয়াটার হয়, তাহলে এই দুটার পার্থক্যই তো হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেসার, ঠিক আছে। এই দুটার পার্থক্য হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেসার, ঠিক আছে। তাহলে দেখো কি বললাম, এটা হচ্ছে যে অ্যালভেলার প্রেসার -1 আর প্লুরাল প্রেসার -5, ঠিক আছে। তাহলে +1 ধরে নিলাম আমরা এটাকে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ধরে নিলাম আমরা, আপাতত ধরে নিলাম যে যে কোনো একটা পয়েন্টের সাথে সাদৃশ্য রাখতে হবে, ঠিক আছে। ধরে নাও যে এই পয়েন্টে আর এই পয়েন্টে অ্যালভেলার প্রেসার আর এই পয়েন্টে প্লুরাল প্রেসার, এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে বলা হয় ট্রান্সপালমোনারি প্রেসার। সিমিলারলি তুমি যদি এই পয়েন্টটাকে কনসিডার করো, তাহলে এই পয়েন্টে অ্যালভেলার প্রেসার আর এই পয়েন্টে প্লুরাল প্রেসার, এবং সেই দুটা পয়েন্টের মাঝখানে যে ডিফারেন্সটা থাকে বা বিয়োগ ফলটা থাকে, ওটাই হচ্ছে পালমোনারি প্রেসার। আবার সিমিলারলি তুমি যদি সবগুলা এই গন্ডগোল বাদ দিয়া তুমি যদি এটা চিন্তা করো এভাবে, তুমি এই পয়েন্টটাকে চিন্তা করবা, হ্যাঁ, এই যে এই পয়েন্টে অ্যালভেলার প্রেসার কত, এই পয়েন্টে অ্যালভেলার প্রেসার -1, ঠিক আছে। আর এই পয়েন্টে প্লুরাল প্রেসার কত, এটা হচ্ছে ধরে নাও -7.5। তাহলে এই পয়েন্টে এই দুটার মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে পালমোনারি প্রেসার। এই ট্রান্সপালমোনারি প্রেসারটাই হচ্ছে লাংকে কোলাপস করতে দেয় না। নরমালি লাংসের একটা ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি থাকে। ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি এই শব্দটা তোমরা অনেক শুনবা। ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি মানে হচ্ছে যে তুমি একটা ইলাস্টিককে বাসায় যে রবার্ট হুকের সূত্র পড়ছো না, যে ইলাস্টিককে স্ট্রেচ করবা, মানে প্রসারিত করবা, করার পর ছেড়ে দিবা, সে আবার আগের অবস্থায় চলে আসবে। এটাকে বলা হয় ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। সো লাংটাও হচ্ছে ওই রবার্ট হুকের সূত্রের মতো, সে অনেক ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি শো করে, মানে সে একটু প্রসারিত হইলো, ইন্সপিরেশনের সময় আমরা দেখলাম যে লাংটা এক্সপ্যান্ড করছে, তার ঠিক একটু পরেই যখন সে সিগন্যাল পাওয়া অফ হয়ে যাবে, তখন সে আবার আগের অবস্থায় চলে আসবে, ঠাস করে ইট উইল কোলাপস। মানে লাংসের কোলাপস হওয়ার একটা টেন্ডেন্সি আছে। তো এই লাংটা যেন কোলাপস না হয়, এই জন্য এই ট্রান্সপালমোনারি প্রেসারটা আছে। তার মানে ট্রান্সপালমোনারি প্রেসার যদি একটা ইম্পর্টেন্স বলতে পারে বা সিগনিফিকেন্স বলতে পারে, তুমি বলবা যে ম্যাম, because of the presence of transpulmonary pressure, lung does not collapse. এটার আমি মেকানিজমে গেলাম না, এটা আমি ম্যাথমেটিক্যালি তোমাদেরকে প্রুফ করে দিতে পারবো, কিন্তু এখন এত বক বক করতে পারছি না, বিকজ টাইম 1 ঘন্টা প্রায় শেষ হয়ে আসছে ক্লাসে। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে লাং ফাংশন টেস্ট, এটা রিটেনে আসছে। এটা তোমরা জাস্ট নামগুলো করে দেবা যে লাং ফাংশন টেস্টের নামগুলো কি। যে প্রথম হচ্ছে যে ডেফিনেশন যদি বলতে বলে যে এগুলা কয়েকটা টেস্ট করা হয়, ধরো যে কারোর লাংস এর সমস্যা, হ্যাঁ, তো লাংস এর সমস্যা হলে তাকে তো কিছু লাংস এর টেস্ট দিতে হবে, তাই না। যেমন তোমার চেস্ট এক্সরে আছে, যেমন তোমার এমআরআই আছে, সিটি স্ক্যান আছে। তো লাংস এর যদি সমস্যা থাকে, তাহলে আমরা রেসপিরেটরি যদি কোনো ইস্যু থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা একটু সলভ করব। তাহলে আমরা যদি আচ্ছা, তাহলে রেসপিরেটরি যদি সমস্যা থাকে, তাহলে আমরা সেগুলো একটু
রেসপিরেশনে যদি সমস্যা থাকে তাহলে আমরা এই লাং ফাংশন টেস্টগুলো করবো, ঠিক আছে? দেখো, লাং ফাংশন টেস্ট এর ডেফিনেশনে যদি বলতে বলে যে এটা কয়েকটা টেস্টকে ইন্ডিকেট করে, আমি ইম্পর্টেন্ট লাইনগুলো একটু বলি। The tests which are used for assessing the functional status of the lung বা functional status of respiratory system. Functional status মানে হচ্ছে তোমার লাংটা কিরকম ফাংশন করছে, is it functioning well or is it not functioning well in both physiological and pathological conditions. These tests are collectively termed as lung function test. তাহলে কি কি lung function test আছে দেখো, peak expiratory flow rate, spirometry মধ্যে আবার FEV1, FVC, vital capacity, FEV1 is to FVC রেশিও আছে, রেজুলার ভলিউম আছে, টোটাল লাং ক্যাপাসিটি আছে, ফ্লো ভলিউম লুপ আছে, প্রেসার ভলিউম লুপ আছে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ব্রঙ্কোগ্রাফি, সবগুলোর নাম তোমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আর যদি বুঝতে চাও তাহলে আমি আজকে বোঝাবো না, এটা আমার ইউটিউবে জয় মেড একাডেমি নামে একটা চ্যানেল আছে, ওই জয় মেড একাডেমিতে তোমাদের পুরো রেসপিরেটরি সিস্টেম নিয়ে অনেকগুলো ক্লাস আছে এবং সেই এই লাং ফাংশন টেস্ট নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস আছে। হ্যাঁ, এই ক্লাসটা তোমরা করতে পারো, সেখানে এই বিষয়গুলো তোমরা সব বুঝতে পারো। আপাতত জাস্ট নামটা মুখস্থ রাখো। এবার দেখো ডেড স্পেস। আচ্ছা, ডেড স্পেস ফুল ফর্ম কি? জয় মেড একাডেমি। হ্যাঁ, জয় মেড একাডেমি, জয় মেড একাডেমি ইউটিউবে যাবা, সবগুলো ক্লাস ফুল ফ্রি পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা এই লাং ফাংশন টেস্ট নিয়ে একটা ভালো ক্লাস আছে আর কি। ওকে, দেখো। আচ্ছা, ডেড স্পেস দেখো। হ্যাঁ, ডেড স্পেসটা হচ্ছে দেখো, নরমালি যেই এয়ারটা আমরা নেই সেই এয়ারটা তো বেসিক্যালি কি করবে, মানে কি বলে, সেই এয়ারটা তোমার গ্যাসাস এক্সচেঞ্জ হতে হবে, ঠিক আছে, তাই না? গ্যাসাস এক্সচেঞ্জ যদি না হয় তাইলে সেই এয়ারটা তো আমার কোনো কাজে লাগতেছে না, তাই না? তার মানে ডেড স্পেস বলতে আমরা এমন একটা স্পেসকে বোঝাচ্ছি যেই স্পেসে বেসিক্যালি তোমার কোনো গ্যাসাস এক্সচেঞ্জ করবে না, এটাকে বলা হয় ডেড স্পেস। এটার অ্যামাউন্ট কত? 150 ml। তাহলে দেখো, আচ্ছা, তোমাদের মধ্যে আমাদেরকে কি একজন বলো তো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কি আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কি? আমাকে একজন বলো বা হচ্ছে লিখে দাও, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কি আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কি? নাক দিয়ে তো শ্বাসটা নিলা এবং তারপরে তো অ্যালভেওলাই যাবে, কিন্তু কোথা থেকে কোন পর্যন্ত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর কোথা থেকে কোথা পর্যন্ত লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে পারবা? পুরো কন্ডাকটিভ সিস্টেম তোমরা ব্রঙ্কিয়াল ট্রি আঁকাইছো না? ওই ব্রঙ্কিয়াল ট্রিতে একটা পার্ট ছিল যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ওটা এখানে কাজে লাগবে। কেউ বলতে পারবা? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কি আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কি? আমাকে টেক্সট করে জানাই দাও। হ্যাঁ, আচ্ছা, টেক্সট তো করতেছে মনে হয়। হ্যাঁ, আপার নোজ টু ট্রাকিয়া আর ট্রাকিয়া টু অ্যালভেওলাই। আচ্ছা, আর কেউ এটাকে কন্ট্রাডিক্ট করতে চাও, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে? তো নরমালি আমরা যেটা জানি সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কন্ডাকটিভ সিস্টেমে দুইটা পার্ট আছে। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলে দুটো টার্ম আছে। আর নরমালি এটা তুমি একটু মিস্টেক করছো আর কি, নোজ টু ট্রাকিয়া না বাবা, নোজ টু হচ্ছে ল্যারিংস, নোজ টু ল্যারিংস হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর ল্যারিংস এর পর থেকে শুরু কইরা যা আছে একদম অ্যালভেওলাই পর্যন্ত হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে? কি বললাম, ল্যারিংস পর্যন্ত হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে? তাহলে দেখো, এই যে নরমালি যে আমাদের গ্যাসাস এক্সচেঞ্জ গুলো হয় এগুলা কিন্তু প্রথমে এয়ারটা ট্রাভেল করে, এয়ারটা ট্রাভেল কইরা যখন অ্যালভেলাতে আসবে শুধুমাত্র তখনই কিন্তু এই গ্যাসাস এক্সচেঞ্জটা ঘটবে, আদারওয়াইজ কিন্তু গ্যাসাস এক্সচেঞ্জ ঘটবে না, ঠিক আছে? তার মানে গ্যাসাস এক্সচেঞ্জ করানোর জন্য আমার কোথায় আসতে হবে? ইতে আসতে হবে, একদম অ্যালভেলাই আসতে হবে, অ্যালভেলাই না আসলে গ্যাসাস এক্সচেঞ্জ হবে না। তার মানে এই অ্যালভেলার উপর থেকে যা আছে, নরমালি এই অ্যালভেলার উপরে লাস্ট লিমিট হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল, এই উপর অ্যালভেলার উপর থেকে যা আছে সবগুলোতেই কোনো ধরনের এয়ার গ্যাসাস এক্সচেঞ্জ করে না। এয়ারটা আসে মানে এয়ারটা প্যাসেজ হয় কিন্তু এয়ারের
এক্সচেঞ্জ ঘটে না। এয়ারের এক্সচেঞ্জ ঘটে শুধুমাত্র লাং অ্যালভিওলাই। এয়ারের এক্সচেঞ্জ ঘটে শুধুমাত্র লাং অ্যালভিওলাই। তার মানে এই অ্যালভিওলার উপর থেকে, অ্যালভিওলার উপরে আছে টার্মিনাল ব্রঙ্কিওল, মানে একদম নাক থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত এই এরিয়াতে কোনো ধরনের গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না। এই জন্য এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেস। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে নরমালি অ্যালভিওলায় তো তোমার গ্যাসাস এক্সচেঞ্জ হওয়ার কথা, কিন্তু দেখা গেল কারো কারো এমন একটা ডিজিজ হয়েছে যে ডিজিজের কারণে তার অ্যালভিওলাইটা ফাংশনিং না। অ্যালভিওলাই ফাংশনিং না মানে কি, সেই অ্যালভিওলাইতে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না, মানে গ্যাসের এক্সচেঞ্জ ঘটে না। তাইলে কি সেই অ্যালভিওলাইটা অকেজো অ্যালভিওলাই। তাহলে দেখো একটা হইতেছে তোমার নস্ট্রিল থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত তো ডেড এয়ার, সেটা গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে না। আবার অ্যালভুলায়ও তোমার হচ্ছে যে কিছু কিছু অ্যালভুলা, ধরো যে 10টা অ্যালভুলার মধ্যে 6টা অ্যালভুলায় গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে না, বাকি 4টা অ্যালভুলায় গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে। কিন্তু নরমালি কি হওয়া উচিত ছিল, 10টা অ্যালভুলার মধ্যে 10টাই ফাংশনিং থাকা উচিত ছিল, 10টারই গ্যাসাস এক্সচেঞ্জ হওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু তোমার 10টা অ্যালভুলার মধ্যে 6টা অ্যালভুলায় গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে, বাকি 4টা অ্যালভুলায় গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে না, ঠিক আছে, ইন ডিজিজ কন্ডিশন। তার মানে যেই টার্মিনাল ব্রঙ্কিওল মানে অ্যানাটমিক্যাল ডেড স্পেস আছে, তার সাথে যেসব অ্যালভিওলাই গুলাতে গ্যাসাস সেকশন ঘটতেছে না, সেগুলোও তুমি যোগ করতেছো। এই দুইটার যোগফলই হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। মানে এখানে বেশি পরিমাণে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটতেছে না, আরো বেশি পরিমাণে গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে না, মানে কি কম গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে, মানে সেই মানুষটা কম শ্বাস নিচ্ছে, মানে কম অক্সিজেন পাচ্ছে। এখন বুঝছো তাহলে অ্যানাটমিক্যাল ডেড স্পেস কি আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস কি। এখন ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইজ এ ডিজিজ প্রসেস। কোন কোন ডিজিজে ঘটে নেক্সট কোশ্চেন করবে, তখন তোমাকে বলতে হবে স্যার সিওপিডি, এমফাইসিমা, পালমোনারি এম্বোলিজম। আগে বলবা পালমোনারি এম্বোলিজম, হ্যাঁ এটাই সব থেকে বেশি দেখা যায়, পালমোনারি এম্বোলিজম। 2 নম্বরে বলবা এমফাইসিমা। আর 3 নম্বরে বলবা যে ইন সিওপিডি এট লেট স্টেজ, সিওপিডি যখন অনেক অ্যাডভান্স হয়ে যায় তখন এই ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা পাওয়া যায়। তো এই ডেড স্পেসটা তো হচ্ছে একটা ট্র্যাক, মানে রাস্তা, হ্যাঁ, যে রাস্তার মধ্যে দিয়ে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না, এবং ওই রাস্তার মধ্যে দিয়ে তো গাড়ি চলবে, তাই না, তো ওই রাস্তার মধ্যে দিয়ে যে গাড়িটা চলবে ওই গাড়িটাই হচ্ছে ডেড স্পেস এয়ার, হুইচ মিনস ওই রাস্তার মধ্য দিয়ে বা ওই ট্র্যাকের মধ্য দিয়ে যে বাতাসটা যাবে সেই বাতাসটাই হচ্ছে ডেড স্পেস এয়ার। মানে যেই বাতাসটা গ্যাসাস এক্সচেঞ্জ করে না সেইটাকে আমরা বলছি ডেড স্পেস এয়ার। এখন তোমার মাথায় কাজ কি খেয়ে গেল, তুমি বলতেছো ভাই সেম কথাই তো, সেম কথাই কিন্তু একটু ডিফারেন্স আছে, একটা হচ্ছে রাস্তা এবং আরেকটা হচ্ছে রাস্তার উপর চলমান গাড়ি। ঠিক সেম ভাবে ডেড স্পেসটা হইতেছে এমন একটা স্পেস যে স্পেসে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না এয়ারের, আর ডেড স্পেস এয়ারটা হচ্ছে ওই এয়ারটাই যে এয়ারটা গ্যাসাস এক্সচেঞ্জ করে না। ডেড স্পেস এয়ারটা হচ্ছে ওই বাতাস যেই বাতাসটা জীবনেও তোমার গ্যাসাস এক্সচেঞ্জে পার্টিসিপেট করবে না, আর ডেড স্পেসটা হচ্ছে ওই রাস্তা যে রাস্তার মধ্যে দিয়ে ওই বাতাসটা থাকে যেটা পার্টিসিপেট করে না এয়ার এক্সচেঞ্জে, বুঝছো। আর এই ডেড স্পেসের কি ইম্পর্টেন্স সেটা লাগবে, ইম্পর্টেন্স অফ অ্যানাটমিক্যাল ডেড স্পেস। ডেড স্পেস এটা হচ্ছে যে কেন থাকে, কারণ হচ্ছে যে যেই বাতাসটা আমরা নেই ওই বাতাসটাকে আলটিমেটলি সে ভ্যাপার অ্যাড করে, জলীয় বাষ্পটা অ্যাড করে সে অ্যাড করে দেয় যাতে করে লাং অ্যালভেওলায় যেতে পারে। এবং যে বাতাসটা আমরা নিচ্ছি এই বাতাসটা তো বেসিক্যালি পিওর বাতাস না, তাই না, এই বাতাসের সাথে অনেকগুলো মাইক্রো অর্গানিজম থাকতে পারে বা অনেকগুলো ডাস্ট পার্টিকেল থাকতে পারে। সো এই বাতাসটা বেসিক্যালি পিউরিফাই করা, অর্থাৎ যদি সাইজ 2 মাইক্রনের নিচে থাকে কোনো ডাস্ট পার্টিকেল বা ময়লা আবর্জনার সাইজ যদি 2 মাইক্রনের নিচে থাকে, হ্যাঁ, মানে 2 মাইক্রনের বড় থাকে, তাইলে কিন্তু সেই ডেড স্পেস সেটাকে রিমুভ করে দিতে পারে, হ্যাঁ 2 মাইক্রনের বেশি হতে পারে। আর ফিজিওলজিক্যালটা কি, ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে এটা ভেন্টিলেশন পারফিউশন রেশিওকে ইন্ডিকেট করে, এবং এটা তোমার লাং কন্ডিশন কি ইন্ডিকেট করবে, যে তোমার লাং কন্ডিশন কিরকম। আমরা আগে বললাম না যে যারা অসুস্থ মানুষ, যারা ডিজিজ প্রসেসড ইন্ডিভিজুয়াল, তাদের শুধুমাত্র এই ফিজিওলজিক্যাল ডেড স্পেস থাকে। তার মানে ফিজিওলজিক্যাল ডেড স্পেস থাকে তোমার লাংটা ভালোভাবে কাজ করতেছে না, হুইচ মিনস তোমার অ্যালভোলাই এমন কিছু অ্যালভোলাই আছে যে অ্যালভোলাইয়ের ভিতরে গ্যাসেস এক্সচেঞ্জ করতেছে না। আর ইন্ডিকেটস ভেন্টিলেশন পারফিউশন রেশিও, এটা আজকে বুঝাতে চাচ্ছি না, এটা বুঝাতে গেলে আরো একটা ক্লাস খাবো, তো এত ক্লাস খাওয়া যাবে না। তাহলে আমি আপাতত আজকে ক্লাসটা এন্ড করে দিই, মোটামুটি শেষ। তোমাদের মধ্যে যদি কারো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে করতে পারো, আর তোমরা আমাকে পার্সোনালিও রিচ করতে পারো, গ্রুপে আমি অ্যাড হয়ে আছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা ফেসবুকেও আমাকে তোমরা রিচ করতে পারো, হ্যাঁ। সো আমি আপাতত আজকের ক্লাসটা তোমাদের যা যা অ্যাসাইন্ড করা টপিক সেই অ্যাসাইন করা টপিক শেষ করে ফেললাম, এবং আমরা তোমার এতটুকুই আর কি। এবং তোমাদের মধ্যে যদি কারো কোশ্চেন থেকে থাকে আমাকে টেক্সটে জানাতে পারো কিংবা আমাকে ওরালি জানাতে পারো, হ্যাঁ। ক্লাসটা বুঝছো, আমি তাহলে একটু কুইক রিক্যাপ করি।
রিক্যাপটা হচ্ছে যে তোমাকে রেসপিরেশন ডেফিনিশনটা লাগবে এবং হচ্ছে তোমার এই যে এই জিনিসটা ভালো করে লাগবে, মেকানিজমটা ভালো করে জানা লাগবে। এটা তো আমি ইন্সপিরেশনটা বললাম, এটা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুটোই লাগবে তোমাদের। হ্যাঁ, আর ভাইবার কিছু কোশ্চেন বলেছি ওটা লাগবে। আর আলটিমেটলি এই যে ডেড স্পেস এগুলো ধরবে এবং প্রেসার চেঞ্জটা গ্রাফ, এই যে এই ছবিটা আঁকা শিখতে হবে। এই ছবিটা আঁকাটা শিখবা।